আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনার বাসাটা কোথায় যেন আপনি আমাকে বলছিলেন বাইরে? জি, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। নারায়ণগঞ্জ থেকে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ এতদূর থেকে এখানে আসার জন্য। ঢাকার মধ্যে থেকেই আমাদের আসতে অনেক খবর হয়ে যায়। আপনি অনেক দূরে নারায়ণগঞ্জ থেকে এসেছেন এবং থ্যাংক ইউ যে হ্যাসেলটা আপনার হয়েছে। আশা করছি যে আপনার আমাদের যারা শুনছেন এই মুহূর্তে তাদের ভালোবাসায় আপনার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। তো আপনার ঘটনায় যাই আমরা। ঘটনাটি যে আপনি বলবেন এটা কতদিন আগের ঘটনা? এটা রিসেন্টলি গত আগস্ট মাসের 5 তারিখে ঘটে যায় আমার সাথে ঘটনাটা। তার মানে তো খুব টাটকা একটা ঘটনা। জি, শুনি আমরা ঘটনাটি। আচ্ছা, প্রথমে বলে নেই আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তো বর্তমানে একটা সরকারি হসপিটালে ইন্টার্নি অবস্থায় আছি। জি, আমি সংগত কারণে আর কি নামটা উল্লেখ করতে চাচ্ছি না। জি, তো ইন্টার্নি স্টুডেন্ট হওয়ার কারণে আমাদের ম্যাক্সিমাম টাইমেই রাতে নাইট ডিউটি করতে হয়। তো আমাদের আর কি একটা শিডিউল থাকে, ওই শিডিউল অনুযায়ী আমরা নাইট ডিউটি করি। আচ্ছা, তো ওই দিন ঘটনার দিন রাতে আমার ওই দিন নাইট ডিউটি ছিল না। আচ্ছা, কিন্তু হসপিটাল থেকে আমার একটা ফোন আসে। হুম, তো আমি ফোনটা পিক করার পরে দেখি যে হসপিটাল থেকে আমার একজন স্যার আমাকে ফোন দিচ্ছে। উনি মানে আমাকে বলে যে আজকে ইন্টার্নি স্টুডেন্টরা আসে নাই, হুম, তো হসপিটালে অনেক ভিড়, উনি একা একা পারছে না, আচ্ছা, আমাকে যাওয়ার জন্য আর কি রিকোয়েস্ট করে। তো কি আর করা, কিছু করার নেই, আমি রাজি হই। আচ্ছা, তো ফোনটা আসে 11:30টার দিকে। জি, তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে রওনা দিতে দিতে প্রায় 12টা বেজে যায়। তো দেন আমি রওনা দিই। রওনা দেওয়ার পরে আমার বাসা থেকে হসপিটালের দূরত্বটা মোটামুটি ভালোই। তো আমার যেতে হয় 3 ভাগে আর কি ভেঙে ভেঙে। হুম, ফার্স্টে অটোতে করে যেতে হয়, তারপর কিছুটা পথ নৌকা দিয়ে আর কি নদী পার হতে হয়, তারপর রিক্সায় করে যেতে হয়। তো প্রথম 2টা ধাপ আমি ঠিক মতোই যাই। যাওয়ার পরে রিক্সাতে উঠি। হুম, ওঠার পরে ওই সময় তো প্রায় 12:30টার মতো বাজে। তো দেখা গেল মানে ওই সময় রাস্তা মোটামুটি ফাঁকা ছিল। আচ্ছা, মানুষজন তেমন ছিল না। তো রিক্সাতে ওঠার পরে রিক্সা ঠিক মতোই চলছিল। হুম, কিছুটা পথ যাওয়ার পরে আমরা হাইওয়েতে উঠি। তো হাইওয়েতে উঠলে ওখানে 2টা লেন আর কি রাস্তা, আসার জন্য একটা, যাওয়ার জন্য আরেকটা। তো আচ্ছা, আমরা যাচ্ছিলাম, ল্যাম্পপোস্টের আলোতে রিক্সা চলছিল, ভালোই লাগছিল, পরিবেশটা খুব শান্ত। তো ওই টাইমে হঠাৎ করে মানে আমার নজরে আসে যে আমাদের অপোজিট লেন থেকে 2টা ছেলে একটা বাইক নিয়ে আসছে। আচ্ছা, তো তারা বাইকটা মোটামুটি হাই স্পিডেই আসছিল তাদের। তো হুম, আসার পথে রাস্তা কিন্তু ফুল ক্লিন, আচ্ছা, রাস্তায় কোনো লোকজনও নেই বা গাড়ি ঘোড়াও নেই। হুম, তো হঠাৎ বাইকটা আস্তে আস্তে যখন মোটামুটি আমাদের কাছাকাছি আসে, আমাদের অপোজিট লেনে কাছাকাছি যখন আসে, ঠিক ওই মুহূর্তে হঠাৎ বাইকটা জাম্প করে আচ্ছা, এবং আচ্ছা, উল্টে যায়। এবং বাইক যে ড্রাইভ করছিল যে ছেলেটা, সে ওখানেই মানে বাইকের নিচে পড়ে যায়। হুম, আর পিছনে যে ছেলেটা ছিল ও কিছুটা দূরে যেয়ে পড়ে। তো আমি রিক্সা থেকে এই জিনিসটা দেখি, দেখার পরে মানে আমি বুঝতে পারছিলাম না হঠাৎ করে এমন একটা পরিবেশে এমন হলো কেন। রাস্তা হুম, পুরো ক্লিয়ার, কোথাও কোনো স্পিড ব্রেকার বা আইল্যান্ড কিছুই নেই। আচ্ছা, ফাঁকা রাস্তাতে এরকম হওয়ার কারণটাকে আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ওইটা ভাবার সময় ছিল না তখন আমার। আমি রিক্সা থেকে নামি এবং খুব দ্রুত মানে তাদের কাছে যাই, এবং আমার সাথে আমার রিক্সাওয়ালা মামাও যায়। হুম, তো সেখানে যাওয়ার পরে আমি ফার্স্টেই ফলো করি যে যে ছেলেটা একটু দূরে যেয়ে পড়েছে, সে মোটামুটি ঠিক আছে, এখন সে উঠে বসেছে আর কি, হুম, এবং হাতে যেখানে ব্যথা ট্যাথা পাইছে হাতে মাথায় ওখানে ধরতেছে আর কি। আর যে ছেলেটা বাইকের নিচে পড়ছে মানে ড্রাইভ করছিল, সে বাইকের নিচে ছিল। হুম, তো আর বাইকটা তখনও স্টার্টিং অবস্থায় ছিল। তো যাই হোক, আমি আগে ফার্স্টেই যাই যে ওকে উদ্ধার করার জন্য, এখনো বাইকটা স্টার্ট আছে, ওইটা অফ করে ওকে উদ্ধার করার জন্য। কিন্তু ওর কাছে যাওয়ার পরে মানে সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে এটাই যে ও মানে ওর অবস্থা খুব গুরুতর, কিন্তু ও বলতেছে যে আমাকে না, আগে আমার ফ্রেন্ডকে ধরেন, যে এইটা দূরে যে খুব আজব পড়ছে। জায়গা, আপনারা হ্যাঁ, মন হ্যাঁ। দিয়ে শুনবেন এই জায়গাটা। সে আমাকে বলতেছে যে ভাইয়া আমাকে না ধরে আগে আমার ফ্রেন্ডটাকে ধরেন, হুম, এবং ওকে ওই মেয়েটা মেরে ফেলবে। মানে হুম, এটা শোনার পরে আমি আরো বেশি মানে অবাক হয়ে যাই যে ওই মেয়েটা বলতে এখানে তো কোনো মেয়ে নেই, হুম, শুধু আমরা 4জন মানুষ আছি, আমি, আমার রিক্সাওয়ালা মামা আর ওরা 2জন, এছাড়া আর কেউ নাই। কিন্তু ও বলছে যে ভাইয়া ওকে আগে ধরেন, ওকে ওই মেয়েটা মেরে ফেলবে।
তো এটা শোনার পরে মানে আমার মাথায় কাজ করতেছিল না এটা কি হচ্ছে। তো যাই হোক, ওটা ভাবার সময় ছিল না, আমি তাড়াতাড়ি করে ঘুরে আর কি ওই দিকে তাকাই, ওই ছেলেটার দিকে। মানে এইটাই হচ্ছে সবচাইতে মানে শকিং মুভমেন্ট হচ্ছে যে আমি একটু আগে ওকে দেখলাম যে ও রাস্তায় উঠে বসছে এবং ওর হাতে পায়ে যেখানে ব্যথা পাইছে ওখানে ধরতেছে। তো এখন আমি তাকানোর পরে দেখতেছি যে সে ওর মানে মুভমেন্টটা বা ইয়াটা দেখে এমন মনে হচ্ছে যে ওর গলা থেকে হাত দিয়ে কিছু সরানোর চেষ্টা করছে। আচ্ছা মনে হচ্ছে কেউ কারোর গলাতে চাপ দিয়ে ধরলে যেরকম হয় অনেকটা ওই রকম, এবং মানে মাটিতে অনেক মানে ছুটাছুটি করছে আর কি, এমন অবস্থা। পরে মানে আমি এটা দেখার পরে আমি বুঝতে পারছিলাম না যে এটা কি হচ্ছে। আচ্ছা পরে আমি মানে তাড়াতাড়ি করে ওই দিকে ঘুরে ওর কাছে যাওয়ার মানে কাছাকাছি যাওয়ার মুহূর্তেই হঠাৎ করে মানে ওর দেহটা পুরো একদম ঠান্ডা হয়ে যায়। নিথর হয়ে হ্যাঁ, যায়। নিথর হয়ে যায়, মানে কোনো নড়াচড়া, কোনো মুভমেন্ট নেই। তো এটা দেখার পর আমি বুঝতে পারছিলাম না, আমি দৌড়ে যাই ওকে ধরে জিজ্ঞাসা করি যে ভাইয়া কি হয়েছে বা কি প্রবলেম, কোনো রেসপন্স নেই। তারপর আমি ভালো করে ডাক দিই, কিন্তু কোনো রেসপন্স না পাওয়ার পরে আমি ওর পালস এবং বিপিটা দেখি আচ্ছা হাতেই। দেখার পরে আমি দেখতেছি যে অন দ্য স্পট মানে ওর হাত মানে পালস বিপি সবকিছু off। আচ্ছা মানে তখন আমি পুরা মানে হয়ে যাই যে আমার চোখের সামনে আমি মাত্র ওকে দেখলাম সব যে ঠিকঠাক। হ্যাঁ সব ঠিকঠাক ও উঠে বসছে, কিন্তু এখন মানে 30 বা 40 সেকেন্ডের মধ্যে এই মানে ওর ঘটনা এখন ঘটে গেছে। পালস বিপি কিছুই নেই। আমি বুঝতে পারছি যে ও আর নেই, কিন্তু মানে তখন আমার মাথায় কিছু কাজ করছিল না। আমি ওকে ধরে বসে পড়ি রাস্তার মধ্যে। তারপর আমার আর মানে কিছু একটা মাথায়, সুস্থ মানুষ হ্যাঁ, চোখের সামনে এরকম হয়ে গেল। একদম চোখের সামনে আমার। হুম। মানে তখন আমি মানে ওই জিনিসটা নিতে পারি নাই, আমি মানে অনেকটা মানে ফ্রিজ হয়ে গেছি, মানে বরফের মতো হয়ে মানে ওইখানে বসে পড়ছি রাস্তার মধ্যে। দেন ঘটনা এখানে শেষ না, ঘটনা শুরু হলো কেবল। মানে এটার পরে আমার আর কিছু মনে পড়ে মানে ইয়ে করতে পারছিলাম না। তো হঠাৎ আমার যখন মানে কিছুটা মানে সম্বিত ফিরে আসে তখন আমার পিঠের মধ্যে কেউ হাত দেয়। তো আমি পিছনে তাকাই, তাকানোর পরে দেখি হাইওয়ে ডিউটিরত পুলিশ আছে না, জি, ওই জি, জি। পুলিশদের একটা ভ্যান আমার পিছনে আছে আর 3টা পুলিশ আমার পিছনে। ওনারা আমার কাছে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে এখানে, কিন্তু তখন আমার বলার মতো কোনো শক্তি বা বলবো যে আমার ওই রকম কোনো এবিলিটি ছিল না আমার ভিতরে। আমি ওই ছেলেটাকে ধরে বসেই আছি। তো তখন পাশ থেকে রিক্সাওয়ালা মামা সবকিছু খুলে বলে কি কি হয়েছে এখানে। তো বলার পরে তারা আর বেশি লেট করে না, আমাকে এবং ওই 2টা ছেলেকে সহ ওদের ভ্যানে করে তাড়াতাড়ি আমাদের হসপিটালে নিয়ে আসে। তো হসপিটালে আনার পরে আমাদের স্যার, আমার যে ডিউটিরত স্যার আছে ওই স্যার আসে। আসার পরে ফার্স্ট ছেলেটাকে, যে ছেলেটাকে মানে মানে পালস বিপি অফ নিয়ে আসা হয়েছিল, হ্যাঁ, ওকে স্যার এসে চেক করার পরে মানে স্যার ঘোষণা দেয় যে ও মারা গেছে, ও আর নেই। তো এটা শোনার পরে তারপরে আর কি হয় আমার আর কিছু মনে নেই। যখন আমার মানে সবকিছু আবার আমি জ্ঞান ফিরে বা বুঝতে পারি তখন আমি মানে নিজেকে আবিষ্কার করি আমাদের হসপিটালের বেডে। তখন প্রায় সকাল 11:30 বা 12টা বাজে। তো আমি সবার কাছে জানতে চাই যে কি হয়েছে আমার। তখন তারা বলে যে আমি মানে ওই টাইমে সেন্সলেস হয়ে গেছিলাম এবং অনেক চেষ্টা করার পরেও আমার সেন্স মানে ফিরে আনা সম্ভব হয়নি। তো পরে আমি ওঠার পরে জিজ্ঞাসা করি কি হয়েছে, পরে বলে যে ওই ছেলেটা মারা গেছে আর যে বাইকের নিচে পড়ছিল ও মোটামুটি এখন সুস্থ আছে, ওকে আমাদের হসপিটালেই ভর্তি করা হয়েছে। তো তখন আমার মাথায় মানে অনেক পেইন ছিল, আমি মানে কোনো কিছু নিতে পারছিলাম না। পরে আমি স্যারের কাছ থেকে ছুটি নেই, বাসায় চলে যাব। তো যাওয়ার আগে আমি একবার মানে ওই ছেলেটাকে দেখতে যাই। যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, ওখানে যাওয়ার পরে আমাদের সিস্টারদের কাছে জিজ্ঞাসা করলাম কি অবস্থা। ওনারা বললো যে না, এখন মোটামুটি ভালো আছে, ও হাতে পায়ে কিছু ব্যথা পাইছে আর হাতে আর একটা বোনস ব্রেকডাউন হয়েছে। ড্রাইভ করছিলেন, তার অবস্থা এখন ভালো। হ্যাঁ, এখন মোটামুটি, হ্যাঁ, এখন সম্পূর্ণ ভালো, ওকে, মানে ওকে। আউট অফ ডেঞ্জার। ওর শুধু বাম হাতের একটা বোনস ব্রেকডাউন হয়েছে, আর এছাড়া আর মোটামুটি সবকিছু ঠিক আছে। তার মানে হচ্ছে কোনো মেজর অ্যাক্সিডেন্ট ছিল না, মেজর কোনো ধরনের কোনো প্রবলেম ওর ছিল না। যা ছিল নরমাল মাইনর। আচ্ছা, তো এটা আমি শোনার পর মোটামুটি ভালো লাগলো। তো আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাওয়ার পর রিক্সায় করে যে ওখানে বলছিলাম ফার্স্টে যে আমার নদী পেরোতে হয়, তো আমি নদীর ওখানে যে নৌকাতে উঠি। উঠার পরে নৌকাটা একটু ছাড়ার পরে আমি হঠাৎ করে নৌকার সামনের দিকে আমি একটা মেয়ে দেখতে পাই। আচ্ছা, এই মেয়েটা ছিল মানে নীল শাড়ি, নীল চুড়ি, মানে পুরা শরীরে নীল জামা কাপড় পরা আর কি, আর কপালের টিপটা শুধু ছিল লাল। আচ্ছা, ঠিক আছে, মেয়েটা মানে আমি মেয়েটার দিকে তাকাই খুব ভালো করে, মেয়েটাও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো এটা দেখার পরে আমি একটু বিব্রত বোধ করে আমি মানে অন্যদিকে ফিরে তাকাই, ওই দিকে আর তাকাই না। যখন নৌকাটা ঘাটে যে মানে ফিরার পরে নামবো আমরা, তো নামার সময় মেয়েটা সবার সামনে ছিল, মেয়েটা সবার আগে নামার কথা, কিন্তু মেয়েটা নামছে না, মেয়েটা দাঁড়িয়ে মানে ওইখানে দাঁড়িয়ে ছিল।
কিন্তু এই জায়গাতে আমি আরো বেশি ইয়া হই যে আমি দেখতে পাই যে আমার নৌকার মধ্যে অন্য যে যাত্রীগুলা ছিল সবাই ওই মেয়েটার ভিতর দিয়া, মনে হচ্ছে যে মেয়েটা একটা ধোঁয়া বা কুয়াশার কুণ্ডলের মতো ওর ভিতর দিয়ে সবাই পাস করে চলে যাচ্ছে, ট্রান্সপারেন্ট, মানে ওর ভিতর থেকে সবাই বের, ওর ভিতর দিয়ে সবাই বের হয়ে যাচ্ছে। এটা দেখার পরে মানে আমি ওই জায়গাতে আমার হাত পা সবকিছু কাঁপা শুরু হয়ে যায়, আমি কিছু মানে বলতেও পারছি না, কিছু করতেও পারছি না, সোজা হয়ে দাঁড়ায় থাকি। তো ওই মুভমেন্টে মেয়েটা কোনো কিছুই না, ভয়ঙ্কর কিছুই না, জাস্ট আমার দিকে তাকায়া একটা হাসি দেয়, খুব সুন্দরভাবে একটা হাসি দেয়। হাসি দেওয়ার পরে আমার সামনে থেকে ভ্যানিশ হয়ে যায়। এটা দেখার পরে মানে আমি নৌকার মধ্যে বসে পড়ি, মানে আমি আর কিছু করতে পারছিলাম না, নড়াচড়ার কোনো শক্তি আমার ভিতরে ছিল না। তো ওই টাইমে নৌকাওয়ালা মামা ভাবে হয়তো আমি অসুস্থ বা কিছু, উনি আমাকে ধইরা আর কি একটা দোকান নিয়ে মাথায় পানি টানি দেয়। তো আমি কিছুটা সুস্থ হওয়ার পরে আমাকে একটা অটো করে বাসায় পাঠিয়ে দেয়। তো সরি, এই জায়গায় একটু মিস করছি। যখন মানে মেয়েটা হাসি দেয়া মানে ওখান থেকে চলে যায়, ওই টাইমে আমার আমার মোবাইলে একটা ফোন আসে। হ্যাঁ, আমার মোবাইলে একটা ফোন আসে। ফোনটা আমি রিসিভ করার পরে মানে ফোনটা তোলার পরে আমি দেখতেছি যে আমার হসপিটাল থেকেই এখন বর্তমানে যেই ডিউটিতে আছে আমার ওই একটা ফ্রেন্ড আমাকে ফোন দিছে। তো আমি ফোনটা রিসিভ করার সাথে সাথেই ও আমাকে জানায় যে যে ছেলেটা এতক্ষণ ভর্তি ছিল, মানে যে বাইকের নিচে পড়ছিল ওই ছেলেটা হ্যাঁ স্বাভাবিক ছিল, সেই মাত্র মারা গেছে। এইটা শোনার পরে আমি আরো বেশি ভেঙে পড়ি এবং নৌকার মধ্যে বসে পড়ি আর কি। পরে নৌকাওয়ালা মামা আমাকে নিয়ে আর কি পানি টানি দিয়া ঠিক হওয়ার পরে একটা অটোতে করে বাসায় পাঠায়। বাসায় যাওয়ার পরে আমার মাথার মধ্যে শুধু এই জিনিসটাই কাজ করতেছিল যে কালকে রাত্রে থেকে এখন পর্যন্ত মানে আমার সাথে কি হচ্ছে, এটা আমি মানে এটার কোনো কিছু বুঝতেই পারতেছিলাম না, আমার মাথা কাজ করছিল না। পরে যাক ভালো একটা গোসল করে ভালোভাবে খাওয়া দাওয়া করে আমি একটা ঘুম দিই। তো ঘুম থেকে সন্ধ্যায় আমি উঠি, উঠার পরে আমি আমার ওই ফ্রেন্ডকে ফোন দিই যে কিভাবে মারা গেল ওই ছেলেটা জানার জন্য। তখন তো আমার মাথায় কিছু ছিল না, আমি জিজ্ঞাসাও করতে পারিনি। তো দেন ওকে ফোন দেওয়ার পরে ও আমাকে বলে যে ওই ছেলেটা মরার আগে কিছু কথা বলতেছিল, মানে নিজে নিজে অনেক অনেক কিছু বলতেছিল। কথাগুলো ছিল এরকম যে ওই মেয়েটা আমার ফ্রেন্ডকে মারছে, এখন সে আমাকে মারতে আসছে, তোমরা সবাই আমাকে বাঁচাও। এবং মেয়েটার বর্ণনা দেয় এরকম যে ও নীল শাড়ি পরা, নীল চুড়ি পরা, কপালে একটা নীল টিপ, লাল টিপ। এই মেয়েটা এখানে আসছে, এখন আমাকে মারবে, আমার ফ্রেন্ডকে মারছে আগে, এখন আমাকে মারবে, আমাকে বাঁচান। তো আমাদের হসপিটালের ডাক্তাররা বা সিস্টাররা সবাই জিজ্ঞাসা করে কোথায় মেয়ে, তো ও হাত দিয়ে শুধু বারবার দরজার দিকে দেখায় যে ওই যে ওখানে দাঁড়ায় আছে, কিন্তু কেউই কিছু দেখতে পায় না। ওর লাস্ট কথা এইরকমই ছিল। তার কিছু সময় পরে হঠাৎ মানে ভালো সুস্থ, হঠাৎ ওর ওই আগের জনের মতোই মানে পালস বিপি হঠাৎ অফ, ও মারা যায়। তো এটা শোনার পরে আমি আরো বেশি অবাক হই যে মানে আমি যে মেয়েটাকে নৌকাতে দেখছিলাম এটার সাথে ওর বর্ণনা দেওয়া মেয়েটার কিন্তু পুরাপুরি মিল আছে, নীল শাড়ি, নীল চুড়ি এবং লাল টিপ সবকিছু একদম পুরাপুরি মিল আছে। মানে এটা শোনার পরে আমি তো আরো বেশি অবাক যে কি ব্যাপার, তাহলে আমি ওকে মানে আমি এটা কি দেখলাম, আমি কেন দেখলাম। যাই হোক, এটার পরে মানে আমি এতটাই সিক হয়ে যাই যে আমার আর মানে হসপিটালে যাওয়ার মতো বা ইয়া করার মতো আমার অ্যাবিলিটি থাকে না। আমি হসপিটাল থেকে ছুটি নিয়ে প্রায় বাসায় চলে যাই, প্রায় 1 মাসের মতো বাসায় ছিলাম আমি। তো মানে আর ফিরে নারায়ণগঞ্জে আসা হয় নাই। যখন আসি মানে মোটামুটি সুস্থ হওয়ার পরে আসি, তারপরে আমি প্রায় জিনিসটা ভুলে গেছি, এমন অবস্থা। তো একদিন হঠাৎ আমাদের ওইদিকে একটা মেলা হয়, তো আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে ওইখানে মেলাতে ঘুরতে যাই। তো যাওয়ার পরে আমরা একটা দোকানে বসে ফুচকা খাচ্ছিলাম, তো পাশে একটা ফাঁকা জায়গা ছিল, আমি ওখানে ফলো করি আর কি। ফলো করার পরে আমি ওই মেয়েটাকে ওই জায়গাতে দেখতে পাই। আচ্ছা, মানে এটা দেখার পরে আমি আরো বেশি ভয় পেয়ে যাই, আমার হাতের থেকে ফুচকার প্লেটটা পড়ে যায়। মেয়েটা সেম স্বাভাবিক ভাবে ওই ড্রেস আপ ওইভাবে আমার দিকে তাকায় আছে, এবং আমার হাত থেকে যখন ফুচকার প্লেটটা পড়ে যায় তখন সে আবার আগের মতো একটা হাসি দেয়, দিয়ে আবার ভ্যানিশ। এটা দেখার পরে মানে আমি আবার ওই রকম আগের মতো ইয়ে হয়ে যায়, মানে আমার কথা বলার মতো বা চলার মতো কোনো শক্তি থাকে না। পরে আমার ফ্রেন্ডরা ধরে আমাকে বাসায় আনার পরে আমি ওদের কাছে সবকিছু বলি। তো বলার পরে মানে ওরাও কিছু করতে পারে না, মানে কি করবে, ওদেরও কিছু করার নেই। পরে হ্যাঁ এটা যায়, কিন্তু সবচাইতে মানে কি বলে দুঃখের বলবো না কি বলবো আমি জানি না, মানে আমার সাথে এখন পর্যন্ত মেয়েটা 3 বার দেখা হয়েছে, সেম ভাবেই আমি ওকে দেখতে পাই। তবে এখানে একটা বিষয় হচ্ছে এটা যে আমি মেয়েটাকে কখনো একা বা নিরিবিলি ভাবে দেখতে পাই না, আমি এমন জায়গায় দেখতে পাই যেখানে অনেক মানে লোকজন আছে, ক্রাউডেড এরিয়া গুলাতে, এইসব জায়গাগুলোতে আমি ওকে দেখতে পাই। তো আমি এখন পর্যন্ত এটা জানি না যে আমার সাথেই কেন এই ঘটনাটা ঘটলো, বা আমি ওই মেয়েটাকে কেন দেখতে পাচ্ছি, বা কি চায় আমার কাছে। কখনো কিছু বলেও না, কোনো কিছুই না, জাস্ট সামনে আসে, কিছু সময় থাকে, একটা মুচকি হাসি দেয়, দেন চলে যায়। ওকে, তো এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অনেকে প্রশংসা করছেন, 4 ফ্রেন্ড মিলে লাইট অফ করে শুনছেন, সোহেল রানা। এছাড়াও আজ
আর যে পার্থ রাজশাহী থেকে শুনছেন, এছাড়াও আমাদের এখানে শুনছেন দেখতে পাচ্ছি রেদওয়ান হোসেন হৃদয়, এবং আমাদের সঙ্গে আছেন ভাষায় একাতাই খুব ভয় করছে লিখেছেন নূর ইসলাম। অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও জিসান আহমেদ, এবং তিনিও অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন। অনুপম তালুকদার আমাদের সঙ্গে আছেন, এবং আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। এইচ কে শাহরিয়ার জিদান আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন ভালো লাগছে। ফাহিম ভুঁইয়া আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তারিফ আহমেদ নীল, এবং আমাদের সঙ্গে আছেন আমিন এস মুশফিক শাহ আমাদের সঙ্গে আছেন, শামীম খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সোহান, এছাড়াও আমাদের সঙ্গে নাদির আহমেদ, ফাহাদ আমিন, সিয়াম, নিলয় আহমেদ, অন্তু জামান সহ আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তা আপনার ঘটনা, এবং আপনাকে আপনার নামটা একটু প্লিজ বলবেন, যেহেতু আজকে অনেক মানুষ, আমরা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি সবার ঘটনা। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনা। আমার নাম রিগান। রিগান, চলে যায় আপনার ঘটনায়। আমার ঘটনাটা পুরান ঢাকার লালবাগ আমলিগোলা এলাকার। জি তো সিকিউরিটির কারণে আমি নামটা বলছি না, জি। বাসার নামটা। ঘটনাটা হলো গিয়া একটা ছোট বাচ্চাকে নিয়ে। জি অদ্ভুত একটু ঘটনাটা, যেমন ঘটনাটা 3 বছর আগের ঘটনাটা আমি শুনছি, যার সাথে ঘটে গেছে বাচ্চার মার মানে নানুর কাছ থেকে। নানুর কাছ থেকে শুনছি। উনি ঘটনাটা শুরু করছে এভাবে যে উনি প্রথম ওই বাসায় ভাড়া গেছে, ভাড়া থাকে। তো খুব স্বাভাবিক কয়েকদিন চলতেছিল। তো পুরান বাসা, তো ওখানে ওর বাচ্চাকে, ছোট বাচ্চা 3 মাসের বাচ্চা, বিছানার মধ্যে শুয়ে উনি ঘরের কাজ টাজ করতেছিল ওর মা। তো একটা খুব কালো রঙের একটা খুব মানে বড় আকার একটা বিড়াল জানালা দিয়ে ওর বাচ্চার দিকে মানে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিল। এমন ভাবে দেখতেছিল যে মানে বাচ্চাটার দিকে কোনো কিছু মানে তাড়ানোর চেষ্টা করতেছিল, আম্মু এটা দিতেছে ওইটা দিয়ে, হুশ বলতেছে, অনেক কিছু বলতেছে, কিন্তু সরতেছে না। তো ওর আম্মা এক পর্যায়ে ওইটা জানলাটা বন্ধ করে দিছে। তো ওর কিছুক্ষণ পর থেকে বাচ্চা খুব কান্নাকাটি করা শুরু করছে। কান্নাকাটি শুরু করতে কোনো কিছুতে মানে না, কোনো কিছু থামে না, এভাবে করে। তো বাচ্চাকে খাওয়া দেয়, যতটুকু খাওয়া দেয় তার চেয়ে বেশি খায়। তো ছোট বাচ্চা 3 মাসের বাচ্চা মারা সুজি দেয় বা এটা দেয় সেটা দেয়। তো যদি এখানে এক পেলা সুজিও সারাদিনে লাগতো, এখানে লাগে গেছে 3-4 মানে পাতিলা। আর আপনার গিয়া বাচ্চা যখন মায়ের বুকের দুধ খাইতেছে মানে এমন ভাবে খাইতেছে যে মনে হতো শরীরে রক্ত টেনে খাইতেছে। তো এমন মা বাচ্চাদের শরীর থেকে সরাই দিতেছে, কোলে থেকে সরাই দিতেছে, যে কষ্ট হইতেছে, পারতেছে না আর। তো এমন করতে করতে সন্ধ্যা পর্যন্ত চলে গেল। তো যখন ওর আব্বা কাছ থেকে আসলো, তো বললো যে দেখো বাচ্চা এই করতেছে, এমন এমন বিহেভিয়ার, বাচ্চার অনেক কান্নাকাটি করতেছে আর এমন অনেক পরিমাণ খাইতেছে। তো বলতেছে হয়তো ছোট বাচ্চা এমন হইতে পারে। তো ওর আম্মা বলতেছে না, আমার কাছে নেই, এমন ভাল লাগতেছে না, বাচ্চা ছোট বাচ্চা, আমার একটাই ছেলে। তো বললো ঠিক আছে, আমি হুজুরের ডাক দিয়ে নিয়ে আসি। তো ওই এলাকার একটা খুব সুপরিচিত একটা হুজুর আছে, সবাই চেনেন, হ্যাঁ সবাই জানে এটা। তো ডাক দিয়ে নিয়ে আসছে হুজুরে নিয়ে ডাক দিয়ে আসার পর দেখে তো হুজুর ঘরে ঢুকা পরিস্থিতি দেখা, বাচ্চারা দেখে বলতেছে তো কোন বাচ্চা, যে এটা আমার ছেলে, এটা আমার বাচ্চা। বলতেছে যে না, এটা তো আপনার বাচ্চা না। তো এটা শোনার পর মানে পরিস্থিতি খুব মানে জি। ঠান্ডার মতো হয়ে পড়ে গেছে। তো বলতে এটা আমার বাচ্চা, তো আমার বাচ্চা কই? যে আপনাদের যদি মনে সাহস থাকে, আপনারা যদি জানতে চান, তাহলে আমি বলতে পারি। তো হুজুর বলছে আমি আমার বাচ্চারে চাই। ওর মা বলতেছে আমি আমার বাচ্চারে চাই। তো হুজুর বলছে আচ্ছা ঠিক আছে। তো হুজুরটা বাচ্চাদের নিয়ে ওর ঘাটটা ধরে আপনার হুজুর সুরা টুরা পড়া শুরু করছে। তো কিছুক্ষণ সুরা টুরা পড়ার পর বাচ্চাটা ওই যে কালো বিড়ালটা ছিল না, কালো বিড়ালের পরিণত হয়ে গেছে, হইয়া লাফ দিয়া ওই জানলা দিয়ে হাইটা চলে গেছে। তো হুজুর বলছে দেখছেন, এটা আপনার বাচ্চা না, এটা আপনার বাচ্চা না, এটা ছিল একটা খারাপ জিনিস। হয়েছে কি এটা বলেন? তো ওর মা সবকিছু খুইলা বলে এমন এমন সকালবেলা এটা একদম চোখের সামনে চোখের ঘটেছে, সামনে, হ্যাঁ এবং আপনি আপনার ওই সেই মায়ের কাছ থেকে এই হ্যাঁ, ঘটনাটা ওর শুনেছেন। মায়ের কাছ থেকে শোনা। চোখের পলকে যখন আমাদের ঘটনাটা বিড়ালে পরিণত বলতেছিল, হয়েছে। আমি আমার শাশুড়ি আমার ওয়াইফ জি ছিলাম, জি জি। মানে ওনার কান্না দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে, আমার ওয়াইফ কান্না করে দিছে। তো মানে এমন ভাবে বলতেছিল যে রাসেল আপনি যদি থাকতেন সামনে, হয়তো বা আপনার মনটা অনেক নরম হয়ে যেত। জি তো হুজুর বলছে যে, হুজুর জিজ্ঞেস করতে আমার বাচ্চা কই? কয় যে বলছে যে যখন আপনার বাচ্চারা যে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতেছিল, তখন আপনার বাচ্চারা খায় ফেলছে। তখন যখন আপনি জানলা লাগাইছেন,
তখন জানলা লাগানোর সামনে আপনার বাচ্চা ছিল না, তখন ওই বিড়ালটা আপনার বাচ্চার রূপ ধরে ওখানে শুয়ে ছিল। এই সারাদিন যা খাওয়াইছেন ওই বিড়ালই খাইছে, আপনার বুকের দুধ ওই বিড়ালই খাইছে। এমন করে যদি আমার না ডাকতেন, এমন করে হয়তো বা আরো 3-4 মাস হয়ে থাকতো। এবং সেই বাচ্চা নাই এখন, কিন্তু ওই বাচ্চা আর কখনোই এবং চোখের পলকে এরকম চোখের হয়ে পলক গেছে। এমন হয়ে গেছে। এটা আপনাদের পুরান ঢাকার ঘটনা, হ্যাঁ, এটা আমার কি পুরান ঢাকার অবিশ্বাস্য ঘটনা। ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, থ্যাংক ইউ। আমরা বিরতিতে যাওয়ার পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি 88 FM এন্ড জু ফুর্তি। Booth FM. The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এবং আমরা সবসময় একটা কথা বলি যে আমাদের কোথাও যেতে গেলেও, মানে যেতে হলেও, আমিও কিছুদিন আগে গিয়েছিলাম এবং আমাদের সবসময় হিসাব মিলিয়ে আসতে হয়। তো মাসুম ভাই এরকম ছুটি নিয়েছেন, আমরা সবাই ছুটি নেন বৃহস্পতিবার শুক্রবার মাথায় রেখে। আমাদের ছুটি নিতে হয় রবিবার থেকে এবং ছুটি শেষ হয়ে যায় বৃহস্পতিবারে বা শুক্রবার সকালে। তো আজকে উনি দেশের বাইরে থেকে এসছেন সন্ধ্যা 7টায় এবং এখন এইখানে। তো বুঝতেই পারছেন কতটা টায়ার্ড, তারপরেও মিউজিক করছেন এবং আপনাদের সাথে আনন্দ দিচ্ছেন। এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ মাসুম ভাই। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় চলে যাব আমরা। আচ্ছা, আমি তৈমুর। জি, আমি ঢাকার একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জব করি। ওকে। সো আপনার ঘটনায় যাই। আচ্ছা, ঘটনাটা হচ্ছে 2013 সালের জি আমার খুব ক্লোজ একটা বন্ধুর ঘটনা, ওর নিজের লাইফের ঘটনা। জি ঘটনা হচ্ছে যে 2013-এ ও হঠাৎ করেই পড়ালেখার মাঝখানে সিঙ্গাপুর চলে যায়। আচ্ছা। তো সে বাবা মার একমাত্র সন্তান। হুম। তার মা থাকে গ্রামে এবং বাবা থাকে চিটাগাংয়ে। আমি একটু বলি যে এই ঘটনাটি প্রচন্ড ইমোশনাল। আমাদের প্রত্যেকেরই বাবা আছেন, কারো বাবা জীবিত আছেন, কারো বাবা মৃত, এবং আমাদের প্রত্যেকেরই বাবাকে নিয়ে অনেক ধরনের ইমোশন কাজ করে। এবং আমরা মানে ছোটবেলা থেকেই যে যাকে দেখে বড় হই আর কি, সেই বাবাকে নিয়ে এই ঘটনাটি। কিন্তু এই ঘটনাটির মধ্যে ভয়ঙ্কর কিছু ব্যাপার রয়েছে যেগুলো সত্যি অন্যরকম। সো আমরা চলে যাব ঘটনায়। আচ্ছা, তো সে যখন চলে গেছে, তো বাবা মার একমাত্র সন্তান, তো সে চলে যাওয়ার প্রায় 3 থেকে 4 মাস পরে তার বাবা একটা মানে খুব বড় ধরনের অসুস্থতার কারণে হঠাৎ করে মারা যায়। তো সে যখন মারা যায় তখন তার ফ্যামিলি ডিসিশন নেয় যে তাকে জানানো হবে না, ছেলেটাকে জানানো হবে না, দেশের বাইরে জানানো হবে না। কারণ যদি জানানো হয় তাহলে তার মেন্টালি হয়তো ডিস্টার্ব হইতে পারে বা বিভিন্ন রকম প্রবলেম হইতে পারে বা ওখান থেকে চলেও আসতে পারে। মাত্র গেছে ছেলেটা। তো তার মায়ের ডিসিশন নেয় যে না, ছেলেটাকে জানানো যাবে না। তো ছেলেটা এই ব্যাপারে কিছুই জানে না। সে কন্টিনিউয়াসলি মায়ের সাথে গ্রামে ফোনে কথা বলে আর বাবার সাথেও চিটাগাংয়ে কথা বলে। কিন্তু তার বাবা মারা গেছে সে জানে না, কিন্তু সে তার বাবার সাথে কথা বলতেই থাকে। এই কথাটা তার মাকে বলে যে মা, বাবাকে তো এটা আমি বলছি। তো তার মা শুধু কাঁদে, বলে যে মা তুমি কাঁদো কেন, সমস্যা কি তোমার? বলে যে না বাবা, তুমি তো দেশের বাইরে আছো, এই জন্য তোমার আমার মনটা খারাপ লাগে। তার মা তখনও তাকে বলে না যে তোমার বাবা মারা গেছে। আচ্ছা। তো তার এক মামা আছে, মামাকেও বলে যে মামা, বাবারে তো খুব মিস করতেছি, মাকে খুব মিস করতেছি, তোমাদের কথা খুব মনে পড়ে। আচ্ছা। তখন তার মামা বলে যে ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, তুমি তো দেশে আসবেই কয়েকদিন পরে। তো এর মাঝে প্রায় 14 মাস চলে যায়। এর মধ্যে ছেলেটা কিছুই জানে না যে তার বাবা মারা গেছে, এই কথাটা তাকে কেউই জানে নাই। তো হঠাৎ করে একদিন 14 মাস পরে সে কোম্পানি থেকে 2 মাস 15 দিন ছুটি পায়। তার মাকে জানায় যে মা, আমি তো দেশে আসবো, তুমি বাবাকে বলবা আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যেতে। তো তার মা তখন আবার কাঁদে, বলে যে বাবা তুমি আসবা, আমার মন খারাপ লাগতেছে তাই আমি কাঁদতেছি, অন্য কোনো ঘটনা না। তো ছেলেটা নর্মাল মনে করে যে একমাত্র ছেলে, অনেকদিন বাইরে ছিলেন হয়তো, হতেই পারে। তো মা বলে যে না, তোমার মামা যাবে, তোমার বাবা তো একটু অসুস্থ, তোমার মামা যাবে। তো বলছে ঠিক আছে, মামা আসুক বাবা আসুক, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তারপর হচ্ছে কি, তার মামা যায় এয়ারপোর্টে, গিয়ে তো ছেলেটাকে খুঁজে পায় না, ভাগিনাকে খুঁজে পায় না। তো সে বলে যে বোনকে ফোন করে বলে তোমার ছেলেকে তো খুঁজে পাচ্ছি না। কিন্তু ছেলেটা রাতে ল্যান্ড করে ওর বাবার সাথেই দেশ ইয়েতে চলে আসে, মানে ওখানে মামা যে আর মামা গিয়ে ছেলেটাকে খুঁজে পায় না, কিন্তু বাবার সাথে ছেলেটা চলে আসে গ্রামে রাতের বেলা, সকালবেলা চলে আসে। তো চলে আসার পরে একটা মসজিদ ছিল বাড়িতে, গ্রামের বাড়িতে একটা মসজিদ ছিল, মসজিদের পাশে কবরস্থান, তার পাশেই হচ্ছে একটা খেজুর গাছ। তো ছেলেটা খেজুরের রস খেতে খুব পছন্দ করতো। মসজিদের কাছে যখন আসার সময় তার বাবা বলে যে বাবা তুমি বাসায় যাও, আমি খেজুর রসটা নিয়ে আসি। তো বলছে ঠিক আছে বাবা যাও, আমি বাসায় যাই।
হুম, তো ছেলেটা বাসায় যায়, বাসায় গিয়ে তার মা বলে এই অবস্থা। হুম, তখন জানে যে তার বাবা নাই, কিন্তু সে বিশ্বাস করতে পারে না, বলে যে না, আমি তো বাবার সাথে একটু আগে কথা বলছি, দেখো আমার ফোন লিস্ট চেক করে দেখে যে ডায়াল করলে রিসিভ করলে তার বাবার কোনো নাম্বার নেই, কিন্তু সে একটু আগে কথা বলছে তার বাবার সাথে, এটা সে 100% শিওর। বাট আচ্ছা, সে কোনো প্রুফ দিতে পারছে না। আচ্ছা, তারপর বললো যে এইমাত্র বাবা আমাকে বললো যে খেজুর রস আনবে, তো বললো যে চলো দেখাই তোমাকে বাবার কবর। তো হুম, তারপর তো ওকে নিয়ে বাবার কবর দেখায়, দেখা যায় যে খেজুর গাছের নিচেই তার বাবার কবরটা, হুম, হুম, ওখানে তার বাবাকে কবর দেওয়া হয়েছে। তো যাই হোক, ছেলেটা একটু নর্মাল হয়, হুম, রাতে ঘুমায়। তো তার বাবা যে রুমে ঘুমাতো, ছেলেটাকে ওই রুমেই ঘুমাতে দেওয়া আচ্ছা, হয়। তো ঘুমায় ছেলেটা, হঠাৎ করে মাঝরাতে ছেলেটার ফোনে কল আসে। আচ্ছা, তো সে বললো যে আমি আজকে দেশের বাইরে থেকে আসলাম, আমার ফোনে কল আসলো, মানে সমস্যা কি? তো সে ফোন রিসিভ করে। তো প্রথম 8-10 সেকেন্ড কোনো কথা হয় না, সে হেলো হেলো করতে থাকে। হঠাৎ করেই মানে একটা একটা চাপা একটা কান্নার কণ্ঠে বলতেছে যে বাবা কেমন আছো, মানে হুবহু ওর বাবার কণ্ঠ, আচ্ছা। বাবা কেমন আছো। সে এটা শুনে একদম মানে হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। স্তব্ধ হয়ে যায় যে এটা হুম, কিভাবে সম্ভব, আমার বাবা মারা গেছে, এটা সম্ভবই না। জি, তো তারপর সে মানে কান্নাকাটি শুরু করে, চিল্লি শুরু করে। তোর মা আসে, ওর মামা আসে, এসে ওকে শান্ত করে। তো পরের দিন সকালে ওকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। হুম, কবিরাজ বলে যে বাবা তুমি দেশের বাইরে থেকে আসছো অনেকদিন পরে, এটা কোনো সমস্যা না, তুমি প্রতিদিন রাতে যখন ঘুমাবা তখন আয়াতুল কুরসি পরে ঘুমাবা। হুম, তো ছেলেটা বলছে ঠিক আছে। তো পরের দিন রাতে ছেলেটা আয়াতুল কুরসি পরে ঘুমায়। তো পরের দিনও মাঝরাতে একটা ফোন আসে ওর ফোনে। আচ্ছা, তো সে ভয়ে ফোন রিসিভ করে না, কয়েকবার ফোন রিসিভ করে না, পরের বার ফোন রিসিভ করে। ফোন রিসিভ করার পরে দেখে একটা তার বাবার কণ্ঠে একটা কান্না, হুম, আর কিছুই শুনে না, একটা কান্নার পরে লাইনটা কেটে যায়, কান্নার পরে লাইনটা কেটে যায়। এরকম স্টিল মানে কয়েকদিন ধরে চলতে থাকে। কয়েকদিন চলার পরে সে আরেকদিন ফোন রিসিভ করে মাঝরাতে। ফোন রিসিভ করার সাথে মানে তখন যখন ফোন রিসিভ করতে থাকে, সে জানে যে তার বাবা ফোন দিছে, এটা সে জানে তার বাবা ফোন দিছে, এজন্য সে ফোনটা পিক করে। যদি তার বাবা আবার বলে যে বাবা কেমন আছো, এই ভয়েসটা শোনার জন্য ছেলেটা তারপর আবার ফোনটা রিসিভ করে, কিন্তু তখন আর শুনে না বাবার কণ্ঠ, তখন শুধু একটা দীর্ঘশ্বাস। হুম, একটা মানুষ যখন অনেক কষ্টে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তখন শুধু ওই দীর্ঘ নিঃশ্বাসটা শুনে, সে শোনার পরে লাইনটা কেটে যায়। আচ্ছা, এখনো প্রায় মাঝরাতে ওর ফোনে ফোন আসে, ও জানে- এখনো আছে? হ্যাঁ, এখনো ফোন আসে, আচ্ছা, ওর ফোনে এখনো ফোন আসে, এবং সে ফোনটা ইচ্ছা করে রিসিভ এই করে। নাম্বারটা সে জানে হ্যাঁ, এবং হ্যাঁ। এই নাম্বারটা কোনো সময় খোলা থাকে না। নাম্বারটা, হ্যাঁ, সে নাম্বারটা জানে, কিন্তু পরের দিন সকালবেলা বা এই যখন নাম্বারটা কার, কখনো কোন দিনে উনি খোঁজ নেওয়ার চেষ্টা না, এই করেছেন? জিনিসটা উনি খোঁজ নেওয়ার চেষ্টা করেন। যখন কবিরাজ বলছে যে বাবা এটা তোমার সাথে হবে, প্রতিনিয়ত হবে বা হচ্ছে, এটা নিয়ে তুমি কখনো মাথা ঘামায়ো না। আচ্ছা, বলছে যে তোমার একটাই সলিউশন, যে তুমি রাতের বেলা আয়াতুল কুরসি পরে ঘুমাবা, তোমার কখনো ক্ষতি হবে না, এই ওকে, জিনিসটা করো, তাহলে কিছু হবে থ্যাংক না। ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে, আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মেসেজে যাব এবং আমি দেখছি যে আমাদেরকে আশরাফুল ইসলাম শাওন লিখেছেন, ভাই অসাধারণ ঘটনা। এমডি রাশেদ খান আমাদের লিখেছেন, বগুড়া থেকে তিনি শুনছেন। ইভান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে মোহাম্মদ আল নাইম আছেন এবং সৌদি আরব থেকে তিনি অ্যাপ দিয়ে শুনছেন। অনেক আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন জোস হচ্ছে। তালুকদার সোহেল আছেন আমাদের সঙ্গে, লিখেছেন, কমেন্ট পড়তে বলেছেন। শাউন মাহমুদ জেসিন আমাদের সঙ্গে আছেন এবং অনেক ভালো লাগছে তার কাছে। ইমরান ভুঁইয়া আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন তানহা আফরিন আশা এবং তিনি বলছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি খুলনা থেকে শুনছি, আমার ফ্রেন্ডরা অলওয়েজ ভূত এফএম শোনে, বাট আপনি কমেন্ট পড়েন না, সবসময় সব পসিবল হয় না, বাট এই যে আজকে সুযোগ পেলাম, পড়ে ফেললাম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আননোন বয় এবং তিনি ভূত এফএম শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আইরিন কেয়া এবং তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমডি হৃদয় অসম লিখেছেন, তাই আকাশ সর্দার রাজ আমাদের সাথে আছেন ময়মন সিং থেকে। আবু হাশেম আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে ঘটনাটি অনেক সুন্দর হয়েছে, ভয় পাচ্ছি, একা লাইট অফ করে শুনছেন তিনি। ঋত্বিক মজুমদার আমাদের সঙ্গে আছেন, ঋত্বিক মজুমদার এবং একা শুনছেন তিনি, খুব মজা লাগছে। রিসেন্ট সৌরভ আমাদের সঙ্গে আছেন নাইম ইসলাম রাজ, যিনি বরিশাল থেকে শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ আরিফ, তিনিও শুনছেন। মারুফর রশিদ আমাদের সঙ্গে আছেন, ওয়েলকাম ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন মারিয়া মিম, হাই রাসেল ভাই কেমন আছেন? মিম বাড্ডা থেকে শুনছি, ভালো লাগছে, আজ খুব জমিয়ে ভয় পাওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। নীল অশ্রু আমাদের সঙ্গে আছেন আজ রিফাত, হালিমা নাসরিন কাজল আমাদের সঙ্গে আছেন, আশিক আহমেদ আসেন আয়ান আহমেদ জাহিদ, এছাড়াও রাশিদুজ্জামান সুমন, আহাদ পাঠান,
পিয়াস রহমান আমাদের সঙ্গে আছেন, তানভীর আহমেদ আমাদের সঙ্গে আছেন, শাহিদ মাহমুদ সহ আরো অনেকে আছেন আমাদের সঙ্গে। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের পরবর্তী অতিথি যিনি প্রথম ঘটনা শুনিয়েছিলেন তার কাছে আমি আবারও যাব এবং তিনি আরো একটা ঘটনা শেয়ার করবেন আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগছে। www.facebook.com/radio.ফুর্তি অথবা www.facebook.com/bhutfm.russell এই দুটো অ্যাড্রেসে যে কোনো একটিতে গিয়ে আপনি কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার দিন। আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে আপনিও পাঠিয়ে দিন আপনার ঘটনা, এবং পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনি ঘটনা পাঠাতে পারেন এবং আমাদের এখানে এসে আমাদের এই স্টুডিওতেও ঘটনা শেয়ার করতে পারেন। জাস্ট জানাতে হবে আপনি ঘটনাটি চান আমরা পড়ে শোনাই নাকি চান যে আপনি সরাসরি এখানে এসে শেয়ার করবেন। আমি চলে যাচ্ছি আবারও আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নাম বলে আপনার ঘটনাটা প্লিজ শুরু করেন। হ্যালো লিসনার্স, ওয়ান্স এগেইন মেহেদী হাসান রাব্বি। ধন্যবাদ রাসেল ভাই আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমার এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমি আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি। জি। এটা তাদের মানে এলাকার একটা খুব প্রচলিত একটা ঘটনা। এই ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 3-4 বছর আগে। আমার আসলে এক্সাক্ট টাইমটা মনে নেই। জি। আচ্ছা, যাই হোক, তো ওই এলাকাতে মানে একজন হুজুর ছিল আর কি। জি। তিনি এইভাবে খুবই ভালো একজন মানুষ ছিলেন। সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সবসময় মানুষের উপকার করার চেষ্টা করতেন, এবং তিনি পোজেস্ট মানে জিনে ধরা বা পোজেস্ট লোকদের মানে সাহায্য করতেন বা ওদের মানে ট্রিটমেন্টটা উনি করতেন আর কি। সবসময় উনি এই কাজটা করতেন। তো এলাকায় এইভাবে প্রচলিত ছিল, লোকজন বলতো যে ওনার সাথে জিন আছে, মানে গ্রামের ভাষায় যেটা বলে যে ওনার সাথে জিন আছে। তো এইটা আসলে আমরা আগে শুনতাম, কখনো মানে বিশ্বাস করতাম না। তো যাই হোক, ঘটনাতে চলে যাই। তো ওনার মোটামুটি বয়স হয় 85 এরকম। তো উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তো ওনাকে ঢাকাতে একটা সুনামধন্য হসপিটালে ভর্তি করা হয়। তো ওখানে ভর্তি থাকাকালীন অবস্থায় উনি মারা যায়। তো মারা যাওয়ার পরে ধরেন উনি মারা যায় সন্ধ্যার পরে আর কি। তো আমাদের আসলে গ্রামটা, আমাদের দেশের বাড়িটা হচ্ছে চাঁদপুর জেলা মতলব থানা, ওখানে নারায়ণপুর ইউনিয়ন আর কি। তো ওখানে যেতে হলে মনে করেন ঢাকা থেকে প্রায় 4-5 ঘন্টা সময় লাগে। তো সন্ধ্যার পরে যেহেতু হসপিটাল থেকে লাশ বের করা বা ইয়ে করা একটা ফর্মালিটিস আছে, সময় লাগে। তো সব মিলিয়ে প্রায় যেতে যেতে রাত্র প্রায় 12টা বাজবে। তো ওই দিন আর জানাজা বা দাফন করা সম্ভব না। তো পরের দিন জানাজা বা দাফন এটার মানে ইয়া করা হয়, ডেট ফিক্সড করা হয়। তো ঢাকা থেকে ওনারা অ্যাম্বুলেন্সে করে লাশটা নিয়ে রওনা দেয়। আচ্ছা। তো যাওয়ার পথে কিছু প্রবলেম হয়, যেমন দেখা গেল চলন্ত গাড়ির মধ্যে মনে হচ্ছে যে বাহির থেকে কেউ নক করছে, যেটা কখনোই পসিবল না। আচ্ছা। যে একটা চলন্ত গাড়ির মধ্যে বাহির থেকে কেউ নক করতে পারে না। তো এইরকম একটা প্রবলেম। আবার মনে হচ্ছে হঠাৎ হঠাৎ গাড়ির স্টার্ট অফ হয়ে যাচ্ছে। তারপর আবার দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বড় বড় ইট মারছে, কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না গাড়ির। তো এভাবে যাই হোক, এইসব সমস্যাগুলোর মাঝখান দিয়ে ওরা প্রায় রাত্রে 12:30-1টার দিকে লাশ নিয়ে গ্রামে যেয়ে পৌঁছায়। তো পৌঁছানোর পরে লাশ তো আর ঘরে রাখা যায় না, লাশ বাহিরে রাখতে হবে। তো কোথায় রাখবে? মসজিদের সামনে একটা বাদাম গাছ আছে, আর ছোট একটা মাঠের মতো আর কি, 40-50 জন মানুষ দাঁড়াতে পারবে এরকম একটা জায়গা। তো ওখানেই লাশ রাখার ডিসিশন নেওয়া হয়। আর রাতের বেলা লাশ পাহারা দেওয়ার জন্য 3 জনকে দায়িত্ব দেওয়া হয়। একজন হচ্ছে যে মারা গেছে কবিরাজ, ওনার একজন ভাতিজা, ছোট ভাতিজা, ও মাদ্রাসায় পড়াশোনা করে। আর বাকি 2 জন হচ্ছে ওই বাড়ির আর কি সদস্য। ওদেরকে এই 3 জনকে দায়িত্ব দেওয়া হয় লাশটা রাত্রে পাহারা দেওয়ার জন্য আর কি। তো শীতের দিন থাকার কারণে আর কি কিছু সময় 1-2 ঘন্টা থাকার পরে যেই 2 জন লোক ছিল, ওরা 2 জন মানে বলতেছে যে আমাদের কাছে ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, আমরা থাকতে পারবো না। তো যে মানে ওনার যে ভাতিজা ছিল, উনি বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে তোমরা বাসায় চলে যাও, আমি একাই থাকতে পারবো, সমস্যা নেই, আমি রাতে কোরআন তেলাওয়াত করবো, সমস্যা নেই, আমার কোনো সমস্যা হবে না। তো এটা বলার পরে ওই 2 জন চলে যায়, বাসায় চলে যায়। চলে যাওয়ার পরে তো একাই থাকে। তো বসে বসে কোরআন তেলাওয়াত করছিল। তেমন সময় মানে ওনার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ওয়াশরুমে যেতে হবে। তো মসজিদের পাশে কোনো মানে ওয়াশরুম বা এরকম কিছু ছিল না, এটার জন্য বাড়িতে যেতে হবে। তো বাড়ির ডিস্টেন্স বেশি না, অল্প একটু। তো ও ভাবে যে সমস্যা নাই, আমার তো 2-3 মিনিটের বেশি লাগবে না, আমি যাই একটু। তো লাস্টটা এখানেই রেখে ও বাড়িতে যায় ওয়াশরুমে। যাওয়ার পর ওয়াশরুম থেকে ফেরার পথে ও দেখে যে মসজিদের সামনে যে একটা লাইট জ্বলছিল, লাইটটা অফ, এবং মসজিদের সামনে ছোটই মাঠটাতে দেখা যাচ্ছে প্রায়
40-50 জন লোক সাদা মানে পাঞ্জাবি পরা আর কি, একদম পায়ের হাঁটু পর্যন্ত, টাকনু পর্যন্ত, আর পাগড়ি পরা, সাথে মানে সাদা একদম অনেক বড় বড় দাড়ি আর কি। তো ওনারা মানে অনেক লোক এখানে জড়ো হয়ে আছে, আর 4 জন লাশের খাটিয়াটার চারপাশে ধরে মাটি থেকে উপরে তুলে ফেলছে, মনে হচ্ছে নিয়ে যাবে এমন একটা অবস্থা। তো ও এটা দেখার পর একটু দূর থেকে ও ডাক দেয় যে এই কে তোমরা, আর লাশের খাটিয়া ধরছো কেন? তো ওখান থেকে একজন মানে একজন একটু বয়স্ক টাইপের একজন ছিল, উনি অ্যান্সার করে যে কেন, এটা আমাদের লাশ, আমরা এটা নিয়ে যাব। হুম হুম এটা শোনার পরে তো অবাক হয়ে যাবে, বললে কি তোমাদের লাশ? এটা তো আমার চাচার লাশ, হুম আমরা সবকিছু ইয়ে করে রাখছি, কালকে জানাজা দিব, তারপর দাফন করবো, আর তোমরা কি বলতেছো এটা তোমাদের লাশ? ওরা বলতেছে না, এটা তোমাদের না, এটা আমাদের লাশ, আমরা নিয়ে যাব। তো এটা শোনার পরে ও মানে কিছুটা গেস করতে পারে যে সামথিং ইজ রং। হুম তো ও কি করে, মানে দোয়া দূরত পড়া শুরু করে। তো ইন দ্য মিন টাইম মানে ওই টাইমেই প্রায় ওর চোখের সামনে থেকেই প্রায় সবগুলা মানুষ হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। হুম হুম ঠিক আছে, তো এটা দেখার পরে মানে ও কিছুটা ভয় পায়, পরে ও চিৎকার করার পরে বাড়ি থেকে আরো লোকজন আসে, হুম হুম তারপরে সবাই মানে রাতে একবারে পাহারা দেয়, কোরআন শরীফ তেলাওয়াত করে। তারপরে যাক ওই রাতে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালে জানাজা দিয়ে লাশ সুন্দর মতোই দাফন করা হয়। তো তারপরে ওই দিনটা ভালো যায়। পরের দিন রাতের বেলা ওই ছেলেটাই স্বপ্নে দেখে যে ওই লোকগুলার মধ্যে ওই যে লোকটা অ্যান্সার করছিল যে এটা আমাদের লাশ, আমরা নিয়ে যাব, ও মানে ওই ছেলেটাকে স্বপ্নে দেখা দেয় যে তোমরা আমাদের লাশটা রাখতে পারবে না, আমরা আমাদের লাশ আমরা নিয়ে যাব। আচ্ছা তো এটা ও স্বপ্নে দেখার পরে ও মসজিদের হুজুরকে এবং মানে আরো মুরব্বীদের কাছে শেয়ার করে বিষয়টা, যে আমি এই দেখছি স্বপ্নে। পরে ওনারা বলে না, এটা সমস্যা নেই, তুমি ওই দিন হয়তো ভয় পাইছো, এই জন্য তুমি এটা দেখতেছো, এটা কোনো ব্যাপার না। হুম তো এরপরে 2-3 দিন ভালোই যায়, সমস্যা নেই। 2-3 দিন পরে ও আবার রাতে স্বপ্নে দেখে যে ওই লোকটাই ওকে বলতেছে যে পারছো লাশটা রাখতে, বলছিলাম না এটা আমাদের লাশ, আমরা নিয়ে যাব, আমরা ঠিকই নিয়ে গেছি। হুম। এটা শোনার পর ওর ঘুম ভেঙে যায় রাতে, ও আর রাতে ঘুমাতে পারে না। সকালে ভোরে ও ফজর নামাজ পড়তে যেয়ে হুজুরের কাছে শেয়ার করে বিষয়টা। তো আচ্ছা। হুজুর বলে যে আচ্ছা চলো আমরা কবরস্থানে যাই, দেখি কি অবস্থা। কবরস্থানে যাওয়ার পরে ওরা দেখতে পায় যে সবকিছুই ঠিক আছে, যেভাবে কবর দেওয়া ছিল ওইভাবেই আছে, উপরে যে খাঁচা দেওয়া আছে ওই খাঁচাটাও ঠিক আছে। তো হুজুর বলে কই, কবরের তো কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে, এটা তুমি ভুল দেখছো বা স্বপ্নে দেখছো, ভয় পাইছো, এই জন্য এমন আর কি হচ্ছে তোমার। কিন্তু ও মানে না, ও বলে না, আমি দেখতে চাই আসলে কি হয়েছে। হুম হুম পরে মানে ওর জোরাজুরিতে পরে হুজুর এবং এলাকার কিছু মুরব্বীরা সহ আর কি কবরটা আবার নতুন করে খোঁড়ার জন্য আর কি আসে। হুম তো পরে কবরটা খোঁড়ার পরে প্রথমে মাটি টাটি তোলার পরে দেখতেছে সবকিছুই ঠিক আছে, হুম। বাঁশ বা কলাপাতা যেভাবে দেওয়া হয়েছে সবকিছুই ঠিক আছে। কিন্তু যখন বাঁশগুলো সরানো হয় তখন সবার মানে একদম চোখ ছানা ভরা, ভিতরে কোনো লাশ নেই, আচ্ছা, শুধু ফাঁকা। তার মানে স্বপ্নে যেটা বলেছিল হ্যাঁ, সেটাই স্বপ্নে যেটা বলেছিল সত্যিতে ওইটাই পরিণত হলো। বাস্তব হয়, হুম। মানে ভিতরে কিছুই নেই, এটা ফাঁকা। এটা দেখার পরে তো সবাই অবাক। হুম হুম। তারপর আর কিছুই করার থাকে না, মানে ওদের মানে ওর স্বপ্নটা বা ওই কথাটাই বাস্তব হয় আর কি। তো পরবর্তীতে এটা আর কি আমাদের ওই এলাকাতে খুব প্রচলিত একটা ঘটনা। আমি এটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে থ্যাংক ইউ শুনছি। সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের ধন্যবাদ। পরবর্তী ঘটনায় আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং এর মধ্যে দেখতে পাচ্ছি অনেকে আমাদেরকে লিখছেন এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছেন আপনাদেরকে, এবং আমি সেই মেসেজগুলো পড়বো, তবে তার আগে আপনার ঘটনা একটু শেষ করে ফেলি আমরা, প্লিজ বলুন আপনার ধন্যবাদ ঘটনা। আপনার রাসেল ভাই। নামটা বলতে হবে আগে, তারপরে। আমার নাম রিগান। ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। জি। এবার যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া হুম ঘটনাটা। ঘটে 2014 সালে, মানে আমার আব্বা স্ট্রোক করে। হুম আমার আব্বা 2014 সালে 15 ডিসেম্বর রাতে স্ট্রোক করে। তো সেদিন হুম। রাত্রেবেলা কোনো রকম আমার আব্বা জানে বাঁচে, উনি এখনো সুস্থ আছে, ভালো আছে। তো একদিন যায়, পরের দিন রাতে 17 ডিসেম্বর রাত্রে, তো আমি রাত্রেবেলা থাকি প্রতিনিয়ত। তো আমার আব্বা ঘুমায়, তো ওনার বেডের সাথে আরেকটা বেডে একটা রুগী ছিল। তো ওনার ভাগ্নের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। হুম হুম ভালো একটা সম্পর্ক, আমরা একসাথে নিচে যাই, চা খাই, সময় কাটাই। তো ঠিক সেদিন রাত্রেও উনি মানে বললো হঠাৎ করে অনেক রাত্রে, যেমন ধরেন ফজরের আজানের কিছু আগে, হুম 10-15 মিনিট আগে হবে। তখন উনি আমাকে বলতেছে চলেন রিকান ভাই নিচে যাই, চা খাই আসি। আমি বলছি ঠিক আছে আপনি যান, আমি আমার আব্বারে দেখা আমি আসতেছি। তো এইভাবে আমি ভিতরে গেলাম, আমার আব্বারে দেখলাম, দেখা আমি যখন বেরোতেছি, তো ওটা যারা
ঢাকা মেডিকেলের সিসিইউ তে গেছি, তারা দেখতে পারবে যে ওটা 3টা পার্টিশনে গেট আছে। প্রথম মেইন গেট, তারপর একটা গেট, তার ভিতরে মানে রোগী রাখার গেট। আমি ওই রোগী দেখাবো ওই রুম থেকে বেরোর পর সেকেন্ড গেটটা যখন পার করি, তখন ওই ছেলের মামা তো আমার পিছন থেকে ডাকতেছে, বাবা। তো আমি খেয়াল করলাম, পিছু ঘুরে দেখলাম যে ওনার মামা। তো আমি বললাম যে আঙ্কেল, আপনি এই অবস্থায় কেন উঠে আসছেন? তো উনি বলতেছে, বাবা আমার ভাইগনা আমি বলি, "ও তো নিচে গেছে, রাজীব ভাই নিচে গেছে।" তো বলতেছে, আরে বাবা তোমরা অনেক কষ্ট করতেছো, রাত ডাকতেছো, আমার কাছে অনেক খারাপ লাগতেছে। আমি বললাম যে আপনি যান, রেস্ট নেন, আমি কি ডাক দিয়ে দেবো? কয় না থাক, ডাক দাও না। তো এমন সময় কিছু কি হালকা পাতলা কথা হইলো ওনার সাথে। তো মানে বোঝা যায় যে ফজর বেলা যে একটা দূর মসজিদ থেকে বা হুম, ঢাকা মেডিকেলের সাথে কিন্তু সেকেন্ড যেটা, ওটা কিন্তু নিচে কিন্তু মসজিদ আছে। হুম, হুম। তারপর ওই মসজিদে আজান না, দূর থেকে একটা বোঝা গেছে আজানের শব্দ আসতেছে। তো উনি আজানের শব্দ আমার কানে যখন আসছে, তখন উনি বলতেছে যে বাবা আমি চলে যাই, আমার যাওয়ার সময় হয়ে গেছে। হুম, হুম। তো আমি বললাম যে আঙ্কেল আপনি রেস্ট নেন। তো আমি ওই বলে নিচে চলে আসছি, আমি আপনার ভাগ্নের ডাক দিতেছি। তো আমি নিচে চলে আসি, তো আমার ভাগ্নের বলতেছে, এই মিয়া চা দেন। চা খাইতে নিচ্ছে, আর বলছি যান আপনি উপরে যান, আপনার মামার আপনার ডাকতেছে। তো এবারে উনি উপরে চলে গেছে, আমি চাটা খাইলাম, চাটা খাওয়ার পর আমি উপরে গেলাম। উপরে যাওয়ার পর দেখি যে উনি কান্নাকাটি করতেছে। আর ওনার এখানে কি একটা কথা কি আসলে বলতে একটু ভুলেছে, যে আমার আব্বার মনিটরিং লাগানো ছিল, পালস কত উঠতেছে নামতেছে, তো সেম উনারও লাগানো ছিল। তো যখন আমি দেখছি যে উনি মারা গেছেন, তখন ডাক্তাররা দেখতেছি ওইগুলা সব খুলতেছে, যে পালসের ইয়েগুলো খুলতেছে। তো আমি বলি, রাজীব ভাই কি হয়েছে? কয় আমার মামা তো নাই ভাই। আমি কই, এটা কি বলেন? বলে হ্যাঁ মামা তো নাই। তখন আমি শক হয়ে যাই, মানে আমার মাথাটা ব্লাইন্ড হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারতেছি না, আর উনারা বলতেও পারতেছি না। আর উনি আমার রিটার্ন প্রশ্ন করেন যে আমার মামা কখন আপনার ডাকছে বা কি কথা হয়েছে। তো আমি না পরে নিজে নিজে চিন্তায় পড়ে যাই যে আমি কার সাথে কথা বলছি। ইভেন 7-8 মিনিট আগে আমি কার সাথে কথা বলছি, আর ওই লোকটা আমার সাথে কিভাবে। তখন আমার মাথায় খেয়াল হচ্ছে উনার তো মনিটরিং লাগানো ছিল, তো এই অবস্থা তো নার্স বা ডাক্তার ওনাকে ওখান থেকে উঠে আসতে দিব না। তো আমি কার সাথে কথা বলছি, আমি এইটার হিসাব এখনো পর্যন্ত মিলাতে পারিনি। আমি আমাদের এলাকায় এক হুজুর আছে, আমি হুজুরের সাথে কথা বলছি যে হুজুর দেখেন এই ঘটনা হয়েছে। হুজুর আমার বলছে এটা নিয়ে তোমার তো চিন্তা করার কিছু নাই বা ইয়ে করা নাই, এটা হয়তো ছিল ওনার ভাগ্নের সাথে দেখা করতে চাইছিল, বা তোমার সাথে দেখা হয়েছে, তোমার সাথে কথা বলছে, ওই হয়তো একটা কিছু হতে পারে। কিন্তু এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমার কেউ দিতে পারেনি, আমি এটা আজ পর্যন্ত হয়ে যাচ্ছে। সেটাই, মানে মানুষ কেন এরকম মৃত্যুর আগে আপনার সাথে এসে দেখা দিয়ে গেলেন, এবং তিনি কিভাবে আসলেন, এবং তিনি ওইখানে কিভাবে আসলেন যখন তিনি বিছানায় মৃত্যুর সাথে লড়াই করছেন, জি, বা জি। ততক্ষণ হয়তো মারাও গেছেন, জি। সেই মুহূর্তে আপনার কেন তার সাথে দেখা হলো, এটা একটা রহস্যজনক ব্যাপার। আরেকটা জিনিস কি রাসেল ভাই, উনি বললো যে আজানের সময় আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি জিনিসটা পরবর্তী লাইনগুলো ঠিকভাবে মিলাইছি যে উনি কি আমার কি বলতে চেয়েছিল, কি বুঝাতে চেয়েছিল, যেটা আমি ব্যাখ্যা আজও। সেটাই না, সবচেয়ে বড় প্রশ্ন যে আপনার সামনে কেন আসলো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং আমরা আজকে যে ঘটনাগুলো শুনলাম, প্রথম ঘটনাটার কথা যদি বলি, যে প্রথম ঘটনাটিতেও একটা মেয়ে, সে নীল শাড়ি এবং লাল টিপ পরে দাঁড়িয়ে আছে, এবং সেটাকে বারবার দেখতে পাচ্ছেন তিনি কেন দেখছেন, তার কাছে কেন ইনফরমেশন আসছে, এবং তাকেও এই ঘটনাটি অসুস্থ করে তুলছিল। আমরা একটা পরবর্তীতে পুরান ঢাকার একটা ঘটনা শুনলাম, যে ঘটনাটিতে একটি বাচ্চা, যে বাচ্চাটির চোখের সামনে নাকি বিড়ালে পরিণত হয়েছে। এটা খুবই অদ্ভুত লাগে না শুনতে, কিন্তু উনি বারবার করেই বলছেন যে ওনার একদম যার বাচ্চা তার কাছ থেকে শোনা। খুবই অদ্ভুত ব্যাপার, খুবই অদ্ভুত ব্যাপার। এবং এর পরবর্তী যে ঘটনা, সেই ঘটনাগুলো প্রত্যেকটি ঘটনাই আলাদাভাবে চিন্তা করতে গেলে, আপনি যদি একটু চিন্তা করেন আপনি কিন্তু থমকে যাবেন, এবং আপনি যদি চিন্তা করেন তাহলে মনে হবে যে এই ঘটনাগুলো কিভাবে ঘটা সম্ভব। তো পৃথিবী রহস্যজনক, এবং পৃথিবীর সব রহস্য, মহাকাশের সব রহস্য, সমুদ্রের নিচের সব রহস্য আমাদের এখনো ভেদ করা বাকি আছে, এবং আমরা অনেক রহস্যের হিসাব মিলাতে পারি না। এখনো নতুন 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 আমরা ঘটনার সম্মুখীন হচ্ছি। এবং আপনি যদি একটু ঘেঁটে দেখেন বিজ্ঞান, তাহলে দেখবেন যে এই রিসেন্টলি কিছু পোস্ট যদি দেখেন আপনি, তাহলে আপনি দেখবেন যে আমাদের মানে কি অদ্ভুত অদ্ভুত ঘটনা চারপাশে ঘটছে। সেই প্রসঙ্গ এইখানে আমি না আনি, আমরা চলে যাব একটা বিজ্ঞাপন বিরতি। তবে তার আগে কিছু
আপনাদের মেসেজ আমি পড়তে চাই যারা আপনারা পাঠিয়েছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে পাঠিয়েছেন রাহুল আহমেদ, এবং তিনি আমাদের সাথে আছেন এই মুহূর্তে, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুরাদ, আমাদের সঙ্গে আছেন অরিন্দম অভি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেহেদি হাসান, এছাড়াও লাবিব ইয়াসির আমাদের সঙ্গে আছেন, তানভীর আহমেদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যে শ্রাবণ তাহুরা, এছাড়াও আয়ান আহমেদ জাহিদ আমাদের সঙ্গে আছেন, সুমন চন্দ্র বর্মন আমাদের সঙ্গে আছেন, অভ্রনীল রায়ান আমাদের সঙ্গে আছেন, মেহেদি হাসান আছেন হাফিজুর রহমান, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধু প্রিন্স, এছাড়াও আনাস ইমন আমাদের সঙ্গে আছেন, আরিফ ধ্রুব তারা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সৃজনশীল। আচ্ছা, আমি যে নামগুলো আমাদেরকে একটু অন্যদিকে নিয়ে যায়, বা যে নামগুলো শুনলে আমাদের যে নামগুলো পড়তে গেলে ভূত এফএম এর মজাটা নষ্ট হয়ে যায়, সেই নামগুলো আমি ঠিক করেছি যে আস্তে আস্তে বাদ দিব। তো কাজী আব্দুল দিয়ান আমাদের সঙ্গে আছেন, ফয়সাল আহমেদ আমাদের সঙ্গে আছেন, জি এম জুনায়েদ আমাদের সঙ্গে আছেন, সাইফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, শাকিল খন্দকার আছেন আমাদের সঙ্গে, এস ডি শাওন আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম থেকে, জামিল আমাদের সঙ্গে আছেন, জামিল হোসেন রুবেল, এছাড়াও আমাদের সঙ্গে স্বল্পেন্দু শিকদার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিয়ান খান হেলাল, এছাড়াও আবিদ রহমান খান, এম জি জাহিদ আমাদের সঙ্গে আছেন, তানভীর হুসাইন আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ সারওয়ার জাহান সাজু আমাদের সঙ্গে আছেন, মেহেদি মুন্না আছেন, তাওসিফ খান ইমরান আছেন, নাজমুস সাকিব নিয়াজ আছেন, আরো অনেকেই আছেন আমাদের সঙ্গে। আপনি যদি চলে আসতে চান তাহলে আমাদের এই ভূত এফএম রেডিও ফুর্তির পেজে আসতে পারেন। ভূত এফএম এর পেজেও দেখতে পাচ্ছি অনেকেই আছেন, ঝিনাইদহ থেকে শুনছেন অ্যাপ দিয়ে হৃদয় খান, ইমন খান হৃদয় আবার শুনছেন মুন্সিগঞ্জ থেকে, রেদওয়ান হোসেন হৃদয় শুনছেন, তিনি অনেক কমেন্ট করেছেন, পরপর 3টি হৃদয়ের নাম, তাই না? এমডি ইফতেখার খান ইফতি আমাদের সঙ্গে আছেন, নাদিম মাহমুদ ইমন আছেন আমাদের সঙ্গে, পারভেজ আমাদের সঙ্গে আছেন, সজীব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, কামরুল মিয়া, জনি দত্ত আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সোহাগ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, সাহাদ অনিক আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই। আপনিও যদি আসতে চান তাহলে www.facebook.com/bhutfm.russell অথবা www.facebook.com/radio.furti যে কোনো একটি পেজে এসে আপনার আমাদের পোস্টের নিচে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আমরা চলে যাব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, তারপরে একটা নন্দিতা আমাদের একটা ঘটনা পাঠিয়েছেন কলকাতা থেকে, যে ঘটনাটি আমরা শুনবো, এটি একটি অডিও ক্লিপ। সেই অডিও ক্লিপটি শোনার পরে আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি 88 FM and ডু ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. হ্যালো রসঙ্গি ভাই, আমি নন্দিতা কলকাতা ইন্ডিয়া থেকে বলছি। আমি ভূত এফএমের খুব বড় একজন ফ্যান। বিগত 2.5 বছর ধরে আমি ভূত এফএম শুনছি, তো নিয়মিত শোনা হয়। মাঝে মধ্যে কিছু এপিসোড হয়তো মিস করে গেলে সেটা অ্যাপের মাধ্যমে শুনে নিই। আমার কিছু ফ্যামিলি স্টোরি রয়েছে, তো সেগুলো আমি আপনাদের সঙ্গে অনেকদিন ধরে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু সময় না হয়ে ওঠার কারণে হয়তো অনেক শেয়ার করে হতে হয়নি। তো এই মুহূর্তে আমার কাছে কিছু স্টোরি রয়েছে, তার মধ্যে থেকে আমি একটা স্টোরি আপনাদের শোনাতে চাই। সেটা হচ্ছে আমাদের ফ্যামিলির স্টোরি, আমাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া কিছু ঘটনা। আমার মায়ের মামার বাড়ি, সেটি বসিরহাট জেলার একটি গ্রাম অঞ্চলে। তো সেখানে আমার মায়ের ফ্যামিলির মানে মায়ের মামা ও তার বড় ফ্যামিলি ছিল। মায়ের মামা 5-6 মামা, ইভেন তার খুব বড় সংসার। তো সেখানে সবাই একসঙ্গেই থাকতো। তো প্রতিটা ভাইয়ের যে ঘরগুলো ছিল রাউন্ড করে বাড়িটা ছিল, মধ্যিখানে ফাঁকা জায়গা, আর ইভেন ঘরগুলো সব 10-12টা ঘর পুরো গোল করে ঘেরা। তো ঘরের ঠিক পেছনে একটি জায়গা, সেখানে একটা বেল গাছ, এবং বেল গাছের সামনে একটা পুকুর ছিল। তো ওখানকার মানুষের এবং আমাদের এই ফ্যামিলির কিছু মানুষের বিশ্বাস ছিল যে বেল গাছে ব্রহ্মদৈত্য বলে কোনো একটা আত্মা নিবাস করে। তো
একটা পুজোর সময়, দুর্গা পুজোর সময়, তো দশমীর দিন রাত্রেবেলা, তো প্রত্যেকে নিজের বাড়ি ঘরের সামনে সবার বাচ্চাদেরকে দোল্লায় টাঙিয়ে, দোল্লায় মানে দোল্লায় শুইয়ে, এবং সবাই ঠাকুর বিসর্জন দেখতে যায়। তো পুরো বাড়িতে কেউ না থাকায় একটি বৃদ্ধ মহিলাই শুধু ছিলেন যিনি চোখে দেখতে পেতেন না। তিনি সেই ঘরের মধ্যে, যে ঘরে তিনি বৃদ্ধ মহিলাটি ছিলেন, সেই ঘরে একটি শিশু কন্যা ছিল। সেই শিশু কন্যাটি নবজাত শিশু কন্যা, এই মাস 3-4 হবে হয়তো। তো সেই শিশু কন্যাটি কে ওখানে রেখে বাকি সবাই মানে আধ ঘন্টার জন্য শুধু দুর্গা মণ্ডপের কাছে গেছিল। শিশু কন্যাটি ঘুমাচ্ছিল। তো দুর্গা মণ্ডপটা ঘর থেকে জাস্ট কিছুটা দূরেই, বেশি বেশি দূরেও না। তো বাকি সবার ঘরেই সবার বাচ্চা, কারোর বাচ্চা দোলায় ঘুমাচ্ছিল, কারোর বাচ্চা খেলছিল। তো এমতো সময় বাড়িতে শুধু বড় কেউ ছিল না, বড় বলতে শুধু ওই অন্ধ ঠাকুমাটি ছিলেন। তো এমতো সময় হঠাৎ যখন সবাই বাড়ি ফিরলো পুজোর শেষে, তো পুজো বিসর্জনের শেষে, তো বাড়িতে এসে সে যে যার ঘরে যেতে, যে ঘরে ঠাকুমাটি ছিলেন সেই ঘরে গিয়ে দেখলেন যে ঠাকুমাটি দোলনাটা দুলিয়ে যাচ্ছে, কিন্তু দোলনাতে বাচ্চা নেই। তো সবাই ভাবলো যে বাচ্চাটি হয়তো কোথাও কোনো কারণে দোলনা থেকে পড়ে গিয়ে হামাগুড়ি দিয়ে বা কোনো কারণে এদিক ওদিক চলে গেছে। তো সারা বাড়ি, ইভেন সমস্ত স্থানে বাচ্চাটিকে খোঁজা শুরু হয়ে গেল। তো বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে কোনো এদিক ওদিক, ইভেন বাড়ির পেছনে সব জায়গায় খোঁজা হলো, তো কোথাও পাওয়া গেল। তো অবশেষে বাড়িরই এক ব্যক্তি তিনি বললেন যে পেছনে পুকুর ধারে যদি কোনো কারণে চলে গিয়ে থাকে, বা কোনো জন্তু জানোয়ার যদি মুখে করে তুলে নিয়ে গিয়ে থাকে, তো সেই জন্য পিছনে পুকুর ধারে একবার ওই জায়গাটা বেলগাছের গোড়ায় গিয়ে দেখা যাক। তো সেখানে যখন গেলেন, তো সেখানে দেখতে পেলেন না কারোর কোনো কিছু, কিন্তু সেখানে গিয়ে টর্চ মেরে যখন দেখা গেল, এদিক ওদিক টর্চ মারতে হঠাৎ বেলগাছের উপরে যখন টর্চের আলোটা কোনো কারণে পড়লো, তখন বেলগাছের উপর থেকে একটা ঝপ করে আওয়াজ এলো, কিছু জলের মধ্যে পড়া। তো সেই আওয়াজটা শুনে সবাই যখন জলের মধ্যে টর্চটা মারলো, তো টর্চটা মারতে দেখলো যে জলটার মধ্যে কিছু একটা ভারী জিনিস পড়েছে। তো সঙ্গে সঙ্গে কেউ গিয়ে ওখানে ওটা দেখার জন্য যখন কেউ জলে ঝাঁপ দিল, গিয়ে দেখতে দেখে বাচ্চাটার মৃতদেহ। তো সঙ্গে সঙ্গে সবাই বাচ্চাটার মৃতদেহ দেখার পরে সবাই যখন বেলগাছে লাইট মারলো, তখন কেউ কেউ অদ্ভুত, মানে খুবই ভয়ঙ্কর একটি দৃশ্য দেখলো, যে মানে একটি লোমশ হাত, লোমশ পা, ইভেন শুধু কালো বড় বড় চোখ, লাল চকচকে বড় বড় চোখ, এরকমই একটি অবয়ব দেখলো, এবং সেটা বিকট হাসি করে কোথাও উধাও হয়ে গেল। তো বাচ্চাটাকে যখন তুলে আনা হলো, তুলে আনা দেখা গেল যে বাচ্চাটার বডিতে এক বিন্দু রক্ত নেই, আর গলার ঠিক, ছোট শিশুর গলার ঠিক নলির দুই পাশে, নলির এক পাশে দুটো ফুটো। তো ইভেন সেখান থেকে সমস্ত রক্ত বোধহয় বেরিয়ে গেছে বডির, সেটা বোঝা যাচ্ছে যে বডি থেকে ফটোগ্রাফি বাচ্চাটা পুরোপুরি সাদা হয়ে গেছে। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, সেগুলো ডাক্তার তখন অ্যাভেলেবেল ছিল না। তখন ওই পাড়ারই যে সমস্ত যে কিছু হাতুড়ে ডাক্তার বা বৈদ্য টাইপের ছিল, তাদের কাছে বললেন যে সরাসরি রক্ত অল্পতার জন্য বাচ্চাটি মারা গেছে। তো মানে শরীরের হঠাৎ করে সমস্ত রক্ত শূন্য হয়ে গেছে। তো পরবর্তী সময় ওই বেলগাছটার মানে একটি মানে গুণিনকে নিয়ে আসা হলো, নিয়ে বেলগাছটা দেখানো হলো। তো দেখানো হওয়ার ফলে তিনি বললেন যে বেলগাছটা কিছুদিন ওখানে বাড়ি করার জন্য সবাই বাড়ির প্রত্যেকে একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে এখানে একটি বাড়ি বানানো হবে। তো তার জন্য ওখানে মাপজোক করা হয়েছে, বেলগাছটা কাটা পড়ার একখানা ওখানে ওরা উদ্যোগ নিয়েছে যে বেলগাছটাকে কেটে ফেলে দেওয়া হবে। তো ইভেন সেই জন্য নাকি উনি ওই যে বেলগাছে যে অবস্থান করছে যে বন্ধু দৈত্যটা, সে আমাদের জাস্ট একটু শিক্ষা দেওয়ার জন্য, যে মানে ওখানে উনি আছেন যেন গাছটার কোনো ক্ষতি না হয়, সেই জন্য উনি এই মানে বাচ্চাটাকে উনি বাচ্চাদের ক্ষতি করেন। তো তখন বলে যে আজকে এই বাচ্চাদের ক্ষতি করতে পেরেছে, আবার অন্য সময় অন্য কারোর অন্য কোনো বাচ্চার ক্ষতি করবে, এরকম হয়ে থাকতো। তার জন্য যে ওঝা এসেছিলেন, তিনি এসে বললেন যে যে এই কাজটাকে বন্ধ করতে হবে, বন্ধ করে ওই যে বেলগাছে যে ওর যে আত্মাটা রয়েছে বেলগাছের মধ্যে, সেই আত্মাটাকে অন্য কোনো স্থানে স্থানান্তরিত করতে হবে। আর এইটা যে এখান থেকে সেটা চলে গেছে না, বিকজ তিনি যে এই কাজ করেছে, বাড়ির একটি বাচ্চার ক্ষতি করে দিয়ে গেছেন, যে একটি বাচ্চা সত্যি বাচ্চা মারা গেছে। তো সেটার জন্য যাতে মানে ওনাকে এখান থেকে মানে বিতাড়িত করা যায় ব্রহ্মদৈত্যটা, সেই জন্য তারা এইরকম একটা অভিপ্রায় নিলে একটি যজ্ঞ করলো। তো যজ্ঞ করাতে
জব করার পরে গাছটাকে বন্ধ করে সেই গাছটাকে কিছুদিন পরে, একটা নির্দিষ্ট দিন পরে, 11 দিন পরে গাছটাকে কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পরে সেই সময় আর যদি ইনিশিয়ালি কোনো সমস্যা হয়নি, কিন্তু যে মায়ের যে মামা, মানে যে দাদু বা বাচ্চাটি মারা গেছিলেন, যে বাচ্চা শিশু কন্যাটি মারা গেছিলেন, তার তার যে মা, মানে মানে আমার মায়ের মামি, তিনি পরবর্তী সময়ে যে কটা সন্তান জন্ম দিতেন, ওই ঘটনাটি ঘটার পরে তিনি যে কটা সন্তান জন্ম দিতেন, প্রতিটা সন্তানই কোনো না কোনো কারণে মারা যায়। একবার, দুবার, তিনবার করে এরকম 4-5টা সন্তান তার মারা গেছে, ইভেন বিনা কারণে শ্বাসরোধ হয়ে মারা যেত। তো পরবর্তী সময় এই ব্যাপারটা যখন অনেক বেশি হলো, যে পরপর প্রতিটি বাচ্চা মারা যাচ্ছে, তখন তারা এটাকে একটা ভালো বড় একটা ওঝার কাছে নিয়ে গেলেন। তো সেখানে গিয়ে সে ওঝাটা বললেন যে এই যে গাছটা, বেল গাছটা, সমস্ত কোনো ঘটনায় প্রথম থেকে খুলে বলা হয়েছে। তো তার ফলে তিনি বললেন যে এই গাছটা যে কাটা হয়েছিল, যার ফলে ওকে তাড়ানো, ঠিক করে তাড়ানো যায়নি, মানে আমাদের যে রিচুয়ালস গুলো করা হয়েছিল সেই রিচুয়ালস গুলো প্রপার হয়নি। তো যার ফলে কি হয়, সেই প্রভাবটা থেকে গেছে। আর উনি ওই ব্রহ্মদৈত্যের প্রভাবে যখনই ওই পার্টিকুলার ওই মামার মানে যখনই বাচ্চা কাচ্চা হতো, আমার মায়ের ওই মামার যখনই মানে ওয়াইফের বাচ্চা হতো, তখনই ও ওকে অ্যাটাক করে মামিকে পজেস করে বাচ্চাটা মামির দ্বারাই মেরে ফেলানো হয়। মামি নিজে চাপ দিয়ে বা শ্বাসরোধ করে মেরে ফেলতে বাচ্চাটাকে। তারপরে অনেক ই করে, অনেক কবচ, অনেক গুণিনকে দেখিয়ে ভালো করে ওনাদের যে লাস্ট যে গুণিনকে দেখানো হয়েছিল, তিনি ভালো করে ওনাকে ছাড়িয়ে ওনার সমস্ত দেহ বন্ধ করে ওনাকে তাবিজ দিয়ে, তারপরে যখন ওনার বাচ্চা আবার আসলো, তখন ওনাকে এই চত্বর থেকে, মানে ওনার অন্য জায়গায় অনেক দূরে কোথাও মানে পাঠানো হলো, অন্য কোনো রিলেটিভের বাড়িতে। সেখানে গিয়ে বাচ্চাটা 1 বছর বড় হলো, তারপরে সে আবার পুনরায় এখানে আসলো। তো এইভাবে তারপর থেকে আর সেরকম কোনো অসুবিধা হয়নি। এখন সেরকমই রয়েছে, কিন্তু আমরা আমাদের ফ্যামিলিতে এই স্টোরিটা খুবই প্রচলিত। ইভেন সেই মামা দাদু হয় আমার, তো আমরা তাকেও দেখেছি। ইভেন তারপরে যে তার যে সন্তান হয়েছে, সেই 2টো সন্তান হয়, একটি ছেলে একটি মেয়ে। তো তারাও এখন প্রতিষ্ঠিত। তারা মানে এখন মানে ভালোভাবেই রয়েছে, কিন্তু কারোর কোনো অসুবিধা আর হয়নি। এটা আমাদের ফ্যামিলির একটা খুবই প্রচলিত ঘটনা, মানে এটার জন্য কোনো প্রমাণ বা কোনো কিছুর প্রয়োজন হয় না, বিকজ যে এইটা আমাদের ফ্যামিলির সঙ্গেই হয়েছে। তো এটা খুবই আমাদের কাছে একটি মানে রহস্যজনক থেকে শুরু করে বলতে পারেন একটি খুবই ভীতিপ্রদ একটি ঘটনা, বাট এটা খুবই সত্যি ঘটনা। আমি আশা করব যদি আমার ঘটনা সিলেক্টেড হয়, তাহলে আমি এরকম আরো অনেক রোমাঞ্চকর এবং রহস্যজনক ঘটনা আমার কাছে রয়েছে, হয়তো কিছু আমার সঙ্গেও ঘটেছে, তো সেইগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ এভরিওয়ান। সবার জন্য শুভকামনা রইল। আর 16 ডিসেম্বর আমার জন্মদিন। আশা করি বাংলাদেশের স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গে আমার জন্মদিনটাও আমি ভালো করে উদযাপন করব। আর আপনারা যদি আমাকে উইশ করেন, তো আমার আরো বেশি খুবই আনন্দিত লাগবে। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ টিম ভূত এফএম। উইশ যে এরকম ভূত এফএম আরো অনেক 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 বছর চলুক, যাতে আমরা এরকম অনেক মজার গল্প, আরো অনেক ভীতিপ্রদ গল্প যেন আমরা শুনতে পাই এবং আনন্দিত হই। থ্যাংক ইউ সো মাচ। Bhoot FM. The night comes alive with Grameenphone. জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা নন্দিতা আপনাকে, এবং 16 ডিসেম্বর আপনার জন্ম, এবং আপনি বাংলাদেশকে স্মরণ করেছেন, এর জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। এবং বিজয়ের মাস চলছে, সেই সাথে আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, এবং বিজয়ের মাস, বিজয়ের কারণেই আমরা একটি দেশ পেয়েছি, যেই দেশে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, এবং বাংলা ভাষা বাঙালি কখনো হারিয়ে যাবে না এই একটি দেশের কারণে। এবং আমরা সবাই মিলে এই দেশটিকে আরো অনেক বেশি সুন্দর করে তুলব, এবং আমরা সবাই মিলে এই দেশের কাজে লাগবো, সেটাই আমার প্রত্যাশা। আপনাদের সবার কাছে শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং চলছে ভূত FM। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। এখন একটা ইমেইলে যাব এবং সেই ইমেইলটা পড়বো। আশা করছি এই ইমেইলটাও আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম আলমগীর, বাড়ি গাজীপুর জেলার সালনা পোড়া বাড়িতে, তবে বর্তমানে আমি দেশের বাইরে আছি। আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি গত 29/9/2017 তারিখে বাংলাদেশ ছেড়ে সুদানে আসি।
এখানে আমার এক কাকাতো ভাই ও পাড়ার প্রতিবেশী চাচা থাকেন। আমার ভাই এসছেন মাত্র কয়েক মাস আগে, কিন্তু চাচা আছেন 12 বছর যাবত। মূলত তাদের মাধ্যমেই আমার এখানে আসার পর কিছুদিন ভালোই কাটছিল। আমাকে যে বাসায় এনে রাখা হয়, বাসাটার কিছু বিবরণ দেই। বাসাটা 5 তলা, আমরা 3 তলায় থাকি। মেইন দরজা খুলতেই প্রথমে ড্রয়িং রুম, 2 দিকে 2টো বেডরুম, একটা রান্নাঘর ও একটা বাথরুম। বাসার সামনে খোলা মাঠ, সামনে একটি মাদ্রাসা আর আরেক পাশে ছোট একটি কবরস্থান। আমরা 4 জন থাকি ফ্ল্যাটে। অনেক গরম থাকার কারণে আমরা সবাই এক রুমেই ঘুমাতাম, কারণ ওই রুমে এয়ার কুলার লাগানো ছিল। প্রায় 1-1.5 মাস পরে আমরা 1-1.5 মাস পার হয়ে গেল, কিন্তু কোনো কাজ পাচ্ছিলাম না। ধীরে ধীরে মাথায় চিন্তা ভর করতে লাগলো। সারাদিন মন মরা হয়ে বসে থাকতাম। তখন আমার সাথে পরিচয় হলো মারুফ নামের একটি ছেলের। ওর বাড়ি ফরিদপুর। 5 ওয়াক্ত নামাজি ছেলে। দেশে থাকতে নাকি তাবলিগ করত। ওর সাথে নাকি একটি ভালো জিন আছে। এই কথাগুলো মারুফই আমাকে বলেছে। ও আমার মতো বেকার। আমার চাচা ওকে কোথা থেকে যেন এনে এই বাসায় রাখে। ধীরে ধীরে ওর সাথে আমার ভালো খাতির জমে যায়। ও আমাকে ওস্তাদ বলে ডাকে। তো আমার মন খারাপ দেখেও শুধু বলতো, ওস্তাদ, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে আর মনে শান্তি পাবে। তো প্রতিদিন ও আমাকে ফজরের নামাজের আগে ডাক দিত। আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজ শেষ করে আবার শুয়ে পড়তাম। তো একদিন মারুফ বলল ও নাকি কোন প্রতিবেশী মামা সুদানে থাকে, তার সাথে দেখা করতে যাবে আর যত রাত হোক চলে আসবে। ওই দিন আমার শরীর কিছুটা অসুস্থ থাকার কারণে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। যথারীতি ওই দিন শেষ রাতে আমার ঘুম ভাঙে মারুফের ডাক শুনে। ও বলছে, ওস্তাদ ওঠো, নামাজের সময় হয়েছে। আমি চোখ না খুলেই বলি, তুমি যাও, আমি অজু করে আসছি। আনুমানিক 5 মিনিট পর আমি উঠে অজু করে যেই খালি রুমটিতে আবার নামাজ পড়তাম সেখানে যাই, দেখি অলরেডি ও নামাজে দাঁড়িয়ে গেছে। তো আমি ওর পাশে গিয়ে নামাজে দাঁড়াই এবং নামাজ পড়তে থাকি। আমার নামাজ শেষ হওয়ার আগেই ওর নামাজ শেষ করে ও রুম থেকে বের হয়ে যায়। আমি একটু অবাক হই, কারণ আমরা ফজর নামাজ 2 রাকাত জামাতের সাথে আদায় করতাম। যাই হোক, আমি নামাজ শেষ করে একটু ব্যালকনিতে যাই। নিচ থেকে তাকাতেই দেখি অনেকগুলো লোক সাদা পাঞ্জাবি পরা দাঁড়িয়ে আছে। তাদের সামনে একটি খাটিয়া, তাতে একটি লাশ রাখা, আর লোকগুলোর সামনে দাঁড়িয়ে আছে মারুফ, অপলক এক মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আর ইশারায় আমাকে নিচে যেতে বলছে। ভাবলাম হয়তো জানাজার নামাজ হবে তাই ডাকছে। তো আমি আর কিছু না ভেবে নিচে নেমে ওই কবরস্থানের দিকে যাই। গিয়ে দেখি সবগুলো মানুষই অনেক লম্বা, সবাই আলখাল্লা টাইপের পাঞ্জাবি পরা, কেউ কারো সাথে কোনো কথা বলছে না। তো আমি সবার পেছনের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করি। জানাজার নামাজ শেষে আমি মারুফকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও দেখতে পাই না। তো লাশটাকে কাঁধে নিয়ে 4 জন লোক কবরের দিকে যাচ্ছে, বাকি লোকগুলো তার পিছু পিছু যাচ্ছে। আমিও ভাবলাম মাটি দিয়ে মোনাজাত করে তারপর ফ্ল্যাটে যাব। আমি গিয়ে একেবারে কবরের পাশে দাঁড়াই। 2 জন কবরে নামে, বাকিরা সবাই দোয়া পড়তে থাকে। লাশটা যখনই কবরে নামানো হচ্ছে তখনই হঠাৎ করে লাশের মাথার অংশের কাপড় খুলে যায়, আর আমি যা দেখি তাতে রীতিমতো ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে আসে। আমি দেখি লাশটা আর কারো নয়, ওটা মারুফের লাশ, যার সাথে কিছুক্ষণ আগে পাশাপাশি দাঁড়িয়ে আমি দেখলাম লাশটা আমার দিকে তাকিয়ে আছে, আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি যখন চোখ খুলি তখন দেখি আমি একটি হাসপাতালের বেডে। জিজ্ঞেস করি আমি কোথায়। তখন আমার বড় ভাই বলে, তোকে বাসায় না পেয়ে যখন খুঁজতে বের হই তখন এক সুদানি ব্যক্তি বলে ওইখানে এক আজনবী পড়ে আছে অজ্ঞান অবস্থায়। অনেক চেষ্টার পরও যখন তোর জ্ঞান আসছিল না তখন আমরা তোকে হাসপাতালে নিয়ে আসি।
তারপর তারা আমাকে বলে, জিজ্ঞেস করে যে কি হয়েছিল তোর, তুই কি করে কবরস্থানে গেলি। আমি তাদের পুরো ঘটনা খুলে বলি। আমার ঘটনা শুনে তারা তো পুরো অবাক, বলে মারুফ তো কাল রাতে বাসাতেই আসেনি। আমি বলি তাহলে ও এখন কোথায়। আমার কথা শুনে তারা মারুফকে কল করে, কিন্তু ওর নাম্বার বন্ধ। অনেক খোঁজাখুঁজির পর ওর এই মামার সাথে কথা হয়। তখন সে বলে আমার সাথে দেখা করার কথা ছিল, কিন্তু ও আসেনি। এভাবে একদিন চলে যায়। আমার চাচা ওর পাসপোর্ট নিয়ে স্থানীয় পুলিশকে বিষয়টি জানায়। পরদিন সকালে স্থানীয় পুলিশের ফোন করে জানায় একজন বাঙালি রোড অ্যাক্সিডেন্ট করে খার্তুম সিটি হসপিটালে ভর্তি আছে, অবস্থা খুবই গুরুতর। খার্তুম হলো সুদানের রাজধানী। খবর পেয়ে আমরা সবাই সেখানে ছুটে যাই। গিয়ে দেখি ও বেডে শুয়ে আছে, মাথায় অনেক আঘাত পেয়েছে, কোনো কথা বলতে পারছে না, শুধু আমার দিকে তাকিয়েছিল আর ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আমি এমনিতেই অসুস্থ ছিলাম, ওর এই অবস্থা দেখে আমি আরো ভেঙে পড়ি। সবাই আমাকে শান্ত করে রুমের বাইরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে নার্স এসে বলে রোগী আপনার সাথে কথা বলতে চায়। এই কথা শুনে আমি এক দৌড়ে ওর হাতটা ধরে ওর পাশে গিয়ে বসি। তারপর বাকিরা সবাই আসে। ও তখনও অঝোরে কাঁদছিল। আমি ওকে বলি কেঁদো না ভাই, সব ঠিক হয়ে যাবে। ও আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর চাচা ও ওই মামার দিকে বলল আমি বাঁচব না, তোমরা আমাকে আমার মা বাবার কাছে পৌঁছে দিও। আমি আবার ওকে সান্ত্বনা দিয়ে বলি কিচ্ছু হবে না তোমার, সব ঠিক হয়ে যাবে। ও আমার দিকে কিন্তু নামাজ ছিল না। তখন ওর হাত আমি ধরে আছি। দেখলাম মারুফ হঠাৎ কেমন যেন নড়ে উঠল। আমার ভাই তাড়াতাড়ি ডাক্তারকে ডাকলো। ডাক্তার যা বলল তা শুনে সবাই পুরো অবাক। উনি বললেন মারুফ আর নেই। আমার যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না। তখনও মারুফের হাতটা আমার হাতে। ঘটনার আকস্মিকতায় আমি সাথে সাথে জ্ঞান হারাই। আমার জ্ঞান ফেরে পরদিন সকালে। ঘটনা যদি এখানে শেষ হতো তাহলে ভালোই হতো। আজ 2 সপ্তাহ হলো মারুফ মারা গেছে। এখনো যদি কোনোদিন এক ওয়াক্ত নামাজ না পড়ি, ওই রাতে আমি মারুফকে স্বপ্নে দেখি। ও শুধু বলে ওস্তাদ নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। এই ভয়ে আমি এখন সারা রাত ঘুমোতে পারি না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার সাথে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা আছে, পরে কোনো একদিন আবার পাঠিয়ে দেব। মোহাম্মদ আলমগীর হোসেন, খার্তুম, সুদান। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের অতিথির কাছে, এবং আমাদের সাথে আরো একজন নতুন অতিথি যোগ দিয়েছেন, তার কাছে তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা শুনবো আমরা। জি, সাদাত, আরেকবার নামটা বলতে হবে। তৌসিফ সাদাত। জি, তৌসিফ ভাই, আপনার ঘটনায় চলে যাই আমরা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে সময় দেওয়ার জন্য। ঘটনাটা হচ্ছে শীতকালে নভেম্বরের 1 তারিখ। ওই দিন অনেক ক্ষণ ধরে কারেন্ট ছিল না। জি, তো যেহেতু কারেন্ট নেই, বাসায় কিছু করার নেই, তো আমরা সবাই ছাদে উঠি। ছাদে উঠে জাস্ট আমরা অনেক সময় এরকম ছাদে উঠি, আমরা জাস্ট গল্প করার জন্য, সবাই একসাথে বসে গল্প করার একটা ভালো জায়গা ছাদ। তো ওই জন্য আমরা জাস্ট, যেহেতু কারেন্ট নেই, আমরা উপরে ছাদে উঠি। উঠে সবাই একটা জায়গায় বসে গল্প করতে থাকি। যেহেতু শীতের রাত, স্বাভাবিকভাবে সবাই একটু একসাথে মিলে ঝিলে বসি। তো এই মধ্যে হঠাৎ আমাদের সাথে, আমাদের অ্যাপার্টমেন্টেরই একজন, সে তার সাথে করে, যেহেতু অন্ধকার, সাথে করে কিছু প্রদীপ নিয়ে আসে আর কি। এমনিতে তো প্রদীপ অন্ধকারে দেখতে ভাল লাগে, তো সাথে করে 4টা প্রদীপ নিয়ে আসে। তো হঠাৎ করে সে ওই আড্ডা থেকে উঠে ছাদে, আমাদের ছাদটা মোটামুটি বেশ বড়, তো ছাদের অন্য আরেকটা পাশে চলে গিয়ে সে 4টা প্রদীপ ধরানোর পর একটা স্পেস সে রাখে 4টার মাঝখানে, এবং সে মাঝখানে বসে। আমরা ব্যাপারটা ওইভাবে খেয়াল করিনি, আমরা আমাদের আড্ডাতেই মেতেছিলাম। তো সে
যেটা করে যে সে ওই 4টা প্রদীপ চারদিকে জ্বালিয়ে সে মাঝখানটাতে বসে এবং বসে ধ্যান করতে থাকে। আচ্ছা। তো হঠাৎ কিছুক্ষণ পরে তার ধ্যানটা ভেঙে যায়। এবং কেন ভেঙে যায় সেটা অবশ্য আমরা ভাবে জানি না, বাট সে ধ্যান ভেঙে যায় এবং তার যে 4টা প্রদীপ জ্বলছিল সেগুলো হঠাৎ করে নিভে যায়। তো জায়গাটা স্বাভাবিকভাবেই কারেন্ট অন্ধকার হয়ে যায় আবার আগের মতোই। তো সে ওই অবস্থায় ওই প্রদীপগুলো ওখানে পড়েছিল এবং সে আমাদের সাথে এসে আবার আড্ডায় যোগ দেয়। আচ্ছা। তো যোগ দেওয়ার পরে আমরা সবাই মজা করছিলাম, কথাবার্তা বলছিলাম, ভালোই লাগছিল। তো হঠাৎ করে সে কেমন যেন একদম নিশ্চুপ হয়ে যায়, কথা বলা থামিয়ে দেয়। তো আমরা একটু অবাকই হই যে কি হয়েছে আসলে, ওর হঠাৎ কেন এরকম করছে। আচ্ছা। ও এমনি তো একটু ভীতু প্রকৃতির, ওর নাম হচ্ছে মিতুল, আমাদের পাশে বাসায় থাকে। তো আমরা ওকে জিজ্ঞেস করি যে কি হয়েছে তোমার, তুমি কেন নিশ্চুপ হয়ে গেলে। তো ও একটু সময় নেয় উত্তরটা দিতে। তো একটু সময় নিয়ে সে বলে তোমরা কি কোনো শব্দ শুনতে পাচ্ছ কিনা। তো আমরা বললাম যে কিসের শব্দ, যেহেতু আমরা সবাই এখানে অনেকে আছি, শব্দ হচ্ছিল আমাদের কথাবার্তার। তো সবাই আমরা ওকে আবার বলি কিসের শব্দ হচ্ছে, কই কিছু না, তো আমাদের কথাবার্তা হচ্ছে, শব্দ হবেই। তো বলে যে না না এটা না কোনো নূপুরের শব্দ, তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো আমরা বললাম যে না আমরা তো যেহেতু তখন হট্টগোল হচ্ছিল স্বাভাবিকভাবেই ওভাবে ক্লিয়ারলি শুনতে পারছিলাম না। তো আমাদেরকে বললো যে একটু চুপ হয়ে তোমরা শুনো শব্দটা শোনা যায় কিনা। তো আমরা স্বাভাবিকভাবে একটু অবাক হলাম, ঠিক আছে বলতেছে শুনি কি হয়। তো আমি তো ভীতু প্রকৃতির, তো আমরা সবাই চুপ হয়ে শুনলাম। তো আমরাও যখন চুপ হয়ে যায় তখন আমরাও আমাদের কানেও শব্দটা আসে, যে মনে হচ্ছে যে শব্দটা মানে মুভ করছে, যে এক জায়গা থেকে হচ্ছে এমন না, যে মনে হচ্ছে যে ছাদের চারপাশে শব্দটা ঘুরছে। আচ্ছা। এটা মুভ করছে, সব এক জায়গা থেকে হচ্ছে। তো এটা আমাদের কাছেও ভালো লাগেনি যে আমরা এখানে কে শব্দ করবে, আমরা তো ওই ছাদে আমরাই আছি আর কেউ নাই, অন্য পাশেও কেউ নেই, তো কোথা থেকে শব্দটা হবে। তো আমরাও স্বাভাবিকভাবে একটু ভয় পেয়ে যাই, এবং ভয় পাওয়ার পরে তখন আর আমাদের ছাদে থাকতে ভালো লাগে না, আমরা ছাদে থেকে চলে যেতে চাই। আচ্ছা। তো এই মধ্যেই আমাদের দুইজন তারা আগে ভাগেই এই ব্যাপারটা বুঝতে পেরে তারা আগে চলে যায় আর কি। তো তারা যখন চলে যায় তখন তারা আমাদের যেই লিফটের যে রুমটা আছে ওখান থেকে একটা আর্তচিৎকার শুনতে পায়। তো শুনতে পাওয়ার পর ওটা আমরা শুনিনি, পরে আমরা ওদের কাছ থেকে শুনেছি আর কি, এটা ওই আর্তচিৎকারের শব্দটা। তো যেটা হয় যে আমরা সবাই আস্তে ধীরে অন্ধকারের মধ্যে যে যার মতো করে বাসায় চলে যাই ও শব্দটা শোনার পরে। আচ্ছা। তারপরে যেটা হয় যে মিতুল যে ওর ছোট বোন বাসায় গিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। তো ওয়াশরুমে যাওয়ার পরে সে একই শব্দ সে তার ওই ওয়াশরুমেও শুনতে পায়, নুপুরের শব্দ হচ্ছে, এবং সে নিজেও একটু ভীতু প্রকৃতির। তো সে বেশ ভয় পেয়ে যায় এবং মানসিক ভাবেও বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, এবং অন্ধকার কি করবে, পরে ভয়ে ভয়ে সে ওয়াশরুম থেকে বেরিয়ে ঘুমিয়ে যায় আর কি। ওই ভয়ের মনে ভয় নিয়ে সে ঘুমিয়ে যায়। আচ্ছা। তো সে যখন ঘুমিয়ে যায় তখন সে একটা স্বপ্ন দেখতে পায়। স্বপ্নটা এরকম যে একটা মেয়ে সাদা পোশাক পরা, এবং কিন্তু সে তার চেহারাটা বুঝতে পারছে না, পুরো শরীরে সাদা পোশাক পরা এবং সে তার চেহারাটা বুঝতে পারে না। তো তাদের বারান্দায় একটা খরগোশ তারা পালে। তো ওই সে দেখে যে তাদের ওই খরগোশটা, ওই মেয়েটা সাদা পোশাক পরা মেয়েটা খরগোশটাকে মানে মেরে ফেলতে চাচ্ছে, আচ্ছা। ছিঁড়ে ফেলতে চাচ্ছে, রক্তাক্ত অবস্থা করতে চাচ্ছে, এরকম একটা অবস্থা। আচ্ছা। সো এই স্বপ্নটা সে দেখে রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ে। তো এরপরে সে যখন সকালবেলা ঘুম থেকে উঠে, তো ঘুম থেকে ওঠার পরে সে মানে একটু আতঙ্কগ্রস্তই থাকে যে কি দেখলাম আমি, আমাদের বাসার খরগোশকে কি দেখলাম আমি। তো সে এরপরে সে একটু আতঙ্কগ্রস্ত অবস্থায় সে বারান্দায় যায়, ছুটে যাওয়ার পরে সে তার ওই খরগোশটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল, যে রাতের বেলা শীতের রাত, তো কাপড় দিয়ে ঢাকা ছিল, সে কাপড়টা উঠিয়ে দেখে যে খরগোশটা একদম নিথর হয়ে পড়ে আছে, নিস্তেজ দেহ। তো সে প্রথমে আসলে মানে আন্দাজ করতে পারে না যে মানে
খরগোশটা কি আসলে মানে কি শীতে জমে গেছে না কি অন্য কোনো কিছু হ্যাঁ, অন্য হয়েছে। কিছু কি হয়েছে হুম। বুঝতে পারে না। তো পরে যখন সে যখন খাঁচাটা খোলে সে খরগোশটাকে মৃত দেখতে পায় আর কি, জাস্ট সে স্বপ্নেই দেখেছিল। যেটা সে স্বপ্নে হুম। রাতে দেখেছে। তো এটা অদ্ভুত আর কি ঘটনা, মানে জাস্ট যেটা স্বপ্নে দেখলো ছাদে যেটা হলো ওরকম কিছু একটা হয়ে গেছে আর কি এখানে। জি। তো এই হচ্ছে আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। আমার এখানে দেখতে পাচ্ছি ইমরান আমাদের এখানে লিখেছেন, ইমরান, এবং লিখেছেন যে আমার কমেন্ট পড়া কেন হয় না। এসকে শোভন আমাদের লিখেছেন বারান্দায় ঠান্ডা, আমি জমে যাচ্ছি, বাট স্টোরিগুলো অনেক অসম। আমাদেরকে আশফাক মুগ্ধ লিখেছেন অসম লাগছে রাসেল ভাই আজকের ঘটনাগুলো। রাফসান আহমেদ রিজন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আমিনুল ইসলাম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, ফার্স্ট টাইম তিনি লাইভ ভূত এফএম শুনছেন আমিনুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আফজাল শাকিল আমাদের সাথে আছেন, আজকে সবগুলো ঘটনা অসাধারণ। আমাদেরকে আফরোজা রসি লিখেছেন লাইট অফ করে তিনি শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাদির আহমেদ সিলেট থেকে, তিনি শুনছেন। ইমন খান হৃদয় আমাদের সঙ্গে আছেন, এবং ইমেইলটা তিনি অনেক পছন্দ করেছেন। আমাদের সঙ্গে আছেন আর আমাদের সাথে আছেন আর জে পার্থ, এবং রাজশাহী থেকে তিনি শুনছেন। এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এ আর মুস্তাফা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি। রাশিদুজ্জামান সুমন আমাদের সঙ্গে আছেন। বিজি ম্যান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। নির্মা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। নির্নয়ন চাকমা আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো বেস্ট। আমাদের সঙ্গে আছেন আব্দুল্লাহ বাবু, এছাড়া আমাদের সঙ্গে আছেন ফরহান রহমান জিম, এছাড়াও বর্ণালী অধিকারী আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সাজ্জাদ নূর, ইমন খান হৃদয়, রিফাত আহমেদ, রাকিবুল হাসান, ফরহান আমাদের সঙ্গে আছেন, রূপক রায়হান জাফাত, তিনি অ্যাপ দিয়ে শুনছেন। রেডিও ফুর্তির পেজেও অনেকে আছেন। রেডিও ফুর্তির পেজে আমাদের সঙ্গে আছেন সিকান্দার শেখ এসকে, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ওসমান সাদি, মোহাম্মদপুর থেকে তিনি শুনছেন অজানা পথের সন্ধানে আমাদের সঙ্গে আছেন। এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিয়ার আহমেদ, মারুফের স্টোরিটা বেস্ট তাই লিখেছেন। হাসিবুল হাসান আমাদের সঙ্গে আছেন। মেহেদি হাসান নাটক থেকে আমাদের সঙ্গে আছেন। ইব্রাহিম খলিল আমাদের সঙ্গে আছেন, এবং তিনি শুনছেন অ্যাপ দিয়ে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শ্রাবণ ইসলাম সাহেব, নড়াইল থেকে আছেন তিনি। আমার সঙ্গে আছেন আরিয়ান আহমেদ রাফিদ, তিনি ময়মনসিং থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও হৃদয় মাহমুদ, এবং তিনি বলছেন যে এখন অনেক ভয়, অনেক এখন স্টোরি অনেক ভয়ের ছিল, একা শুনছি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এইচ কে হিকমত আলী, আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার মিকন, আমাদের সঙ্গে এছাড়াও দেখতে পাচ্ছি আরিয়ান আহমেদ রাফিদকে, মেহরাব হোসেন মিলনকে, মারিয়া মিমকে, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আফ্রিদি তুহিনকে, করিম খানকে আমাদের সঙ্গে আছেন, এবং অনেকে 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 আছেন। এছাড়াও আমাদের সাথে যদি আপনিও আসতে চান তাহলে চলে আসতে পারেন www.facebook.com/radiofuerte এই অ্যাড্রেসে, অথবা www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে। আমাদেরকে যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofuerte.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা ঘটনা লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। চলে যাব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন, এবং আশা করছি প্রতিটা মুহূর্ত আজকে ভূত এফএম আপনারা অনেক বেশি এনজয় করবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM and do ফুর্তি। Bhoot FM. Tonight comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। কোথা থেকে এসছেন, নামটা বলবেন। জি, আমি তুষার বনশ্রী থেকে আমি এসেছি। ওকে, শুরু করুন আপনার ঘটনাটা শুনি আমরা। যে আমার ঘটনাটি মেইনলি হলো আমার নানা বাড়ি বলতে আমার নানার ভাইয়ের বাড়িকে কেন্দ্র করে। জি। তো বাড়ির বর্ণনাটা হলো আমার নানা বাড়ি, এরপর আমার ছোট নানির বাড়ি,
তো এরপর হলো তাদের বাড়ি। হুম হুম তো আমার যে নানা ছিল, তো সে মানে বিভিন্ন ধরনের কবিরাজি করত। হুম তো সে মৌলানা ছিল, যার কারণে সে বিভিন্ন ধরনের কবিরাজি করতে বিভিন্ন জায়গায় যেত। আবার সে একটা সময় জিনও পালতো। তো সে যেদিন একদিন সে রাতের বেলা আর কি একটা তার পাশের বাড়ি গ্রামে হলো ঘটনা, মানে পাশের বাড়ি গ্রামে সে কবিরাজি করতে যায়। তো সেখানে গিয়ে সে আর কি রাতের বেলা সেখানে জিন ভূত যাই হোক ছাড়ানোর পর রাতের বেলা যখন সে বাড়ি ফিরতে যায়, তো রাস্তায় তার মৃত্যু হয়। তো পরের দিন সকালবেলা যখন তাকে পাওয়া যায়, তো তার অবস্থা সেরকম খুবই খারাপ ছিল। তো বোঝাই যায় যে তাকে জিন মেরে ফেলেছিল। তো পরের দিন তাকে এনে কবর টবর দেওয়া হয়, লাশ দাফন করা হয়। তো আমার নানা যে জিনগুলো পালতো, সেই জিনগুলো তাদের বাড়িতেই ছিল। তো নানা মারা যাওয়ার পর তাদের ফ্যামিলি মেম্বাররা অ্যাকচুয়ালি মনে করে যে জিনগুলো যে নানা পালতো তারা হয়তো বা চলে গেছে, বাড়িতে আর নেই। তো অনেক দিন হলো তাদের কোনো আর কি আক্রমণ নেই বা তাদের কোনো দেখা সাক্ষাৎ বা আনাগোনা তারা লক্ষ্য করতে পারেনি। তো একটা সময় তাদের বাড়ির আর কি বৃদ্ধি করার জন্য, সীমানা বাড়ানোর জন্য আর কি, তো তাদের বাড়ির পিছনের যে গাছগুলো ছিল সেগুলো আর কি কেটে ফেলতে হয়। তো এর ভিতরে ছিল 3টে নারকেল গাছ। তো গাছগুলো যখন কেটে ফেলা হয় তখন দেখা গেছে যে জিনগুলো অত্যাচার করে। তারপর ওই 3টি নারকেল গাছে হলো জিনগুলো থাকতো। তো পরে তারা আর কি জিনগুলো যখন আক্রমণ করে, ঠিক সেই সময় আর কি তারা বাড়ি থেকে বের হতে পারতো না, ঠিক মাগরিবের আজানের পরপর। তো তাদের যা কাজ থাকতো তারা মাগরিবের ভিতর সেরে তারা বাড়ির ভিতর চলে যেত। তো মাগরিবের পর তারা কোনোভাবে বের হতে পারতো না, কারণটা হলো আচ্ছা, মাগরিবের তারপরে কি হলো? তারপরে আপনার জিনদের যে সমস্যা, সেই সমস্যা দূর হলো কিভাবে? হ্যাঁ, জিনদের সমস্যাটা অ্যাকচুয়ালি দূর হলো আমাদের গ্রামের একটা হুজুর ছিল, আমাদের থানার যে হুজুরটা, সে মাদ্রাসার। তো তার নাম হলো আকবর মৌলভী। তো মানে তাকে আর কি সবাই ভূত হুজুর নামে চিনতো এলাকার সবাই। দেখা গেছে যে যে জায়গায় কবিরাজি করতে যেত বা ভূত ছাড়াতে যেত, জিন ছাড়াতে যেত যার কাছ থেকেই, তো সে আর কি কোনো জায়গায় মানে সব জায়গায় সাকসেসফুল। সে কোনো জায়গায় সে ফেল করেনি, এমন একটা উপাধি তা পুরা গ্রাম ধরেই তার আছে। তো তাকে আনা হয়। তো সে যখন আসে তো সেও একা পারেনি, তখন সে বলে যে আমাকে আরেকজন লাগবে, আরেকজন গণ্যমান্য ব্যক্তি লাগবে, মৌলবী লাগবে, যার মাধ্যমে মানে দুইজনে মিলে আমরা এই কাজটা করতে পারবো। তারপর গ্রামের আরেকটা মৌলবী, তার নাম হলো আবু বকর মৌলবী, তাকে আনা হয়। তো তারা দুজনে মিলে পরবর্তীতে আর কি তাদের বাড়ির রেস্কিউ করে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব একটা ইমেইলে, এবং আমাদের সঙ্গে যে ইমেইলটি এই মুহূর্তে আছে সেই ইমেইলটি আমি এখন পড়ে শোনাবো। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আর সবসময় ভালোর দলেই। আমি ভূতাচমের একজন নিয়মিত লিসেনার। ছোটকাল থেকেই আমি ভূতের গল্প শুনতে পছন্দ করতাম এবং মুরব্বীদের কাছে এই ধরনের গল্প শুনতে খুবই ভালো লাগতো। শুনে ভয় লাগলেও আমি সব বিশ্বাস করতাম না, যতদিন আমার সাথে এই ঘটনাটি না ঘটে। প্রথমে আমি আমার সম্পর্কে কিছু কথা বলি। আমার বাড়ি পাবনা যে সদর উপজেলার শেষ প্রান্তে কোনো এক গ্রামে। আমি ব্যক্তিগত গ্রামের কারণে গ্রামের নাম উল্লেখ করছি না। আমার নামটা মেনশন না করলে খুশি হব। আমি তো আগে করে ফেলছি। আচ্ছা, তবে না, নাম এখনো বলিনি। আচ্ছা, যাই হোক, তিনি লিখেছেন এবং তারপরে তিনি তার নামটা সবকিছু শেয়ার করেছেন। এখন আমি পড়ে শোনাচ্ছি তার ঘটনাটি। ঘটনার প্রয়োজনে আমি জায়গার বিবরণ দিয়ে রাখি। আমার বাড়ি থেকে ইছামতি নদীর দূরত্ব মাত্র 2-3 মিনিট। অনেকেই জেনে থাকবেন নদীটির গভীরতা ও প্রস্থ খুবই কম। আমরা 3 বন্ধু সেই নদীর ঘাটে প্রতিদিন দুপুরে গোসল করতাম। ঘাট থেকে প্রায় 10 মিনিট দূরে একটা শ্মশান ছিল। এই শ্মশান ঘিরে অনেক ভৌতিক কাহিনী প্রচলিত আছে। আমরা খুবই সাহসী আর ডানপিটে ছিলাম।
মাঝে মাঝে আমরা সাঁতরাতে সাঁতরাতে শ্মশানের পাড়ে চলে যেতাম। এমনকি সেখানে মানুষের হাড় খুলি এগুলো তোলার প্রতিযোগিতা করতাম। কোনো মানুষ পুরানো হলে আমি মিস করতাম না। যাই হোক, আমি ঘটনায় ফিরে আসি। আমার বয়স তখন 10-12 বছর, 2001 সালের কাছাকাছি। আমাদের বাড়ির পাশে অনেকগুলো হিন্দু বাড়ি আছে। সেখানেই এক দিদির কাছে আমি প্রাইভেট পড়তাম। দিদিরা ছিলেন ব্রাহ্মণ গোত্রের। ওনার দিদিমা অনেক বৃদ্ধ, বয়স 100-র ওপরে। তিনি হাঁটাচলা করতে পারতেন না। সবসময় একটা পুরাতন ছেঁড়া শাড়ি পরে থাকতেন। একটি গোয়াল ঘরের মতো ছোট্ট ঘরের কোনায় তার জন্য বিছানা ছিল। খুব অনাদরে সেখানে পড়ে থাকতেন। তাকে দেখে আমার খুবই মায়া হতো। আমি গোপনে তাকে অনেক সময় খাবার দিয়ে আসতাম। আমি খাবার দিলে তিনি তাকে খেতে দিত না অনেক সময়, জানতে পারলে, তাই চুপি চুপি দিয়ে আসতাম। সেবার ঈদে আমি তাকে একটা নতুন সাদা শাড়ি দিয়ে আসি, কিন্তু বাড়ির লোকজন সেটা বুঝে ফেলে এবং শাড়িটি ফেরত নিয়ে যায়। আমার পরে সেটি অন্য গরিব মানুষকে আমি দিয়ে দিই, কিন্তু কিছুদিন পরে বৃদ্ধটি মারা যায়। মৃতদেহটি যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, আমরা তখন 3 জনও সাথে যাই এবং পোড়ানো শেষ হওয়া পর্যন্ত সেখানে থাকি। এক সময় আমরা আলাদা হয়ে পড়ি আর সন্ধ্যা হয়ে যায়। বলে রাখা ভালো, আমার রাশিগত কিছু সমস্যা আগে থেকেই ছিল, যার কারণে সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়া আমার নিষেধ ছিল। আমি যখন বাড়ি থেকে যাচ্ছিলাম তখন রাত 7-8টা বাজে। কিছুদিন দূর যেতেই আমি বুঝতে পারলাম কেউ আমার পিছু পিছু হেঁটে আসছে। আমি পাত্তা না দিয়ে আবার হাঁটা শুরু করলাম। এরপর আমি বুঝতে পারলাম কেউ আমার পিছনেই হাঁটছে, যার হাতে একটি লাঠি আছে এবং ঠক করে শব্দ পাচ্ছিলাম। আমি পিছনে না তাকিয়ে হাঁটার গতি বাড়িয়ে দিলাম। লক্ষ্য করলাম আমার সাথে পেছনের মানুষটির হাঁটার গতিও বেড়ে গেল। আমি ঝট করে পিছু ফিরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আমি আবার হাঁটতে শুরু করলাম, তবে এবার আর কোনো শব্দ পেলাম না। মনের ভুল ভেবে আবার হাঁটা দিলাম, কিন্তু ভয়ে শরীরের রোম দাঁড়িয়ে গেল। দিদিদের বাড়ির পাশ দিয়ে যাবার সময় পাশের জঙ্গলে কিছু একটা জ্বলতে দেখতে পেলাম। ভালো করে খেয়াল করে দেখলাম সেই বৃদ্ধা দাঁড়িয়ে আছেন, তার হাতে একটা লাঠি। মুখ না দেখা গেলেও বুঝতে পারলাম সে আমার দিকে তাকিয়ে আছে এবং ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। এক দৌড়ে আমি বাড়িতে ঢুকে পড়ি। আমি সবকিছু বাড়িতে খুলে বলার পর তারা সবাই আমাকে অনেক গালাগালি করে আর বলে এগুলো আমার চোখের ভুল। আমার দাদি ঝাড়ফুঁক করে দেন। রাতে আমি ঘুমোতে পারি নাই। শেষ রাতের দিকে আমি স্বপ্নে দেখি আমি আর বৃদ্ধা শ্মশানে বসে আছি। তিনি আমার সাথে অনেক কথা বলছিলেন। অবাক করা ব্যাপার হলো তিনি একটি নতুন শাড়ি পরেছিলেন, যেটি আমি তাকে দিয়েছিলাম, কিন্তু ফেরত নিয়ে আসতে হয়েছিল। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, কিন্তু তার সাথে আমার কি কথা হয়েছিল আমার কিছুই মন নেই। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল আমার জন্য, সেটা আমি কল্পনাও করিনি। পরদিন দুপুর 1টার দিকে আমার 2 বন্ধুর ডাক পেলাম। আমরা গোসলে চলে গেলাম। তাড়াতাড়ি চল। গামছা নিয়ে আমি ঘাটে গেলাম। সেখানে কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম ওরা হয়তো কোথাও গিয়েছে, পরে আসবে। আমি আবার আমার মতো নেমে পড়লাম। নেমে নদীর মাঝ বরাবর আমি ডুব দিলাম। ডুব থেকে উঠতে গিয়ে বুঝতে পারলাম আমার শরীর ভারী হয়ে আসছে। কোন রকমের ডুব থেকে উঠে আমি আরো অবাক হয়ে গেলাম। দেখলাম প্রায় সন্ধ্যা হয়ে আসছে। সামনের দিকে তাকিয়ে বুঝলাম আমি ঠিক শ্মশান ঘাটের সোজা গলাপাড়িতে দাঁড়িয়ে আছি। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে শ্মশানের মাঝখানে, যেখানে মানুষকে পোড়ানো হয়। ঠিক তার পাশেই সেই বৃদ্ধটি দাঁড়িয়ে, তার লাঠি আর পরনে সেই নতুন শাড়ি, আর ঠিক আমার দিকেই তাকিয়ে আছে। এই দৃশ্য দেখার পর আমি প্রচন্ড ভয়ে চিৎকার করতে থাকি, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না আমার মুখ দিয়ে। আমি চোখ বন্ধ করে কান্না জড়িত কণ্ঠে আল্লাহ আল্লাহ করতে থাকি। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি বৃদ্ধাটি ওভাবেই দাঁড়িয়ে আছে। এবার বুঝি আমার সবকিছু শেষ। আমি কোনো কিছু না ভেবে নদীর উল্টো দিকে সাঁতরাতে শুরু করলাম। মনে হচ্ছিল আমার পেছনে সেও আসছে। আমি জোরে জোরে আল্লাহর নাম নিচ্ছি আর সাঁতরাচ্ছি। ডুব দেওয়ার মতন সাহস আমার ছিল না। কতক্ষণ সাঁতরেছি মনে নেই, হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। চোখ খুলতে দেখি আমি শ্মশানের বিপরীত ধারের ঘাটে। পেছনের দিকে না তাকিয়ে আমি দৌড়াতে থাকি। দৌড়াতে দৌড়াতে একজন লোকের সাথে ধাক্কা খাই।
তিনি আমাদের গ্রামেরই একজন। আমাকে চিনতে পারেন ও আমাকে বাড়িতে নিয়ে আসেন। এদিকে আমার দুই বন্ধু আমার বাড়িতে এসে জানতে পারে আমি নদীতে চলে গেছি। এসে ঘাটে আমার গামছা পায়, কিন্তু আমাকে না পেয়ে তারা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে, শেষ পর্যন্ত আমার বাড়িতে চলে আসে। আমি বাড়িতে আসার পরে বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়, কারণ সবাই জানতো আগের দিন আমার সাথে খারাপ কিছু ঘটেছিল। আমি প্রায় 2 দিন কোথাও কথা বলতে পারিনি, কোনো কথা বলতে পারিনি, ঘুমাতে পারিনি। ঘুমালেই স্বপ্ন দেখতাম ওই বৃদ্ধার সাথে শ্মশান ঘাটে বসে রয়েছি। এরপর আমার এক দুঃসম্পর্কের দাদাকে ডেকে আনা হয়। তিনি খুব আলেম লোক ছিলেন, তার জিন বা আত্মা বশ করতে পারতেন তিনি একটি কাঁসার বালতিতে 1 বালতি পানি নেন আর বলেন এর মধ্যে কিছু জিনিস দেন, এরপর কিছু পড়ে ফোঁ দেন এবং পানি দিয়ে আমাকে গোসল করিয়ে দেন। তিনি একে তাবিজ আমার হাতে বেঁধে দেন। আমি আজও এগুলোর ব্যাখ্যা পাইনি। ডুব দিয়ে 4-5 ঘন্টা কিভাবে কাটিয়েছিলাম, কোথায় ছিলাম, এত দূরেই বা কিভাবে গেলাম, আমাকে ডেকেই বা কেন নিয়ে গেল, মনে পড়লেই আমার শরীরের ভেতরে কাঁটা দিয়ে ওঠে। এরপর আমি আর কোনোদিনই ওই নদীতে গোসল করতে যাইনি বা শ্মশানে যাইনি। গ্রামে থাকলে আমি সন্ধ্যার পর কোথাও বের হই না। এবং এটাই ঘটনা ছিল। ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। ভয়ঙ্কর ঘটনা আছে। ছোটবেলা থেকে আমি এসব অনেক ঘটনা শুনতাম আত্মীয় প্রতিবেশীর কাছে, এবং ভূত এফএম যখন শুনি। থ্যাংক ইউ ভূত এফএম, থ্যাংক ইউ রাসেল ভাই, সবাই ভালো থাকবেন। তো এটাই ছিল ঘটনা, এবং আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে আমাদের শেষ যে অতিথি আছেন তার চমৎকার একটি ঘটনা শুনবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM and 2 ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং আমি এখন সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে, এবং আপনার ঘটনাটি, আপনার নামটা বলে কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনাটি আমরা বলবেন প্লিজ। আমি মোহাম্মদ মিজানুর রহমান রনি। আমি এসেছি উত্তরা থেকে। ধন্যবাদ রেডিও ফুর্তি এবং রাসেল ভাই। আমি কত নাম্বারই মূল ঘটনা এসেছি। রাসেল ভাই, ঘটনা শুনছি আমি আমার বাবার কাছ থেকে। বাবা শুনছিল তার পূর্বপুরুষদের কাছ থেকে, স্বাধীনতা পরবর্তী সময়ের ঘটনা এটি। তো রাসেল ভাই, তখনকার সময় মনে করেন 75 কি 80 সময়ের দিকে ঘটনা। তো তখনকার সময় আমাদের আঞ্চলিক সড়কের প্রথম সড়কটা ছিল, সেটা ছিল কাঁচামাটির রাস্তা। তো কাঁচামাটির রাস্তা হওয়ার কারণে রাস্তা দিকে কোনো বাস ট্রাক তো কল্পনাই করা যায় না। তো গরু গাড়ি এবং সাইকেল সাধারণত চলাচল করতো তখনকার সময়। তো গ্রামের বাজার সাধারণত অনেক দূরে হয়, আর তখনকার সময় মানুষ 4-5 কিলোমিটার দূরের পথ হেঁটে সাধারণত বাজারে আসে। তো কিনারাম নামে একজন পান বিক্রেতা ছিলেন, যিনি অনেক দূরের পথ হেঁটে হেঁটে তিনি বাজারে আসতেন এবং পান বিক্রি করতেন। আচ্ছা। তো বৃষ্টির দিন, কোন একদিন হয়তো আষাঢ় কি শ্রাবণ হবে, কোন একদিন বৃষ্টির দিন। আর উনি যখন যেতেন, ওনার যাওয়ার পথে 2টো বড় বাগান পড়তো, একটা বটগাছ পড়তো, আর কিছু নির্জন এলাকা ছিল। তো ওনাই যখন ওই বটগাছের ওখান থেকে যেতেন, তখনই একটা অদৃশ্য আওয়াজ দেখতেন, কিন্তু কখনোই কোনো প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটিস বা কারো অদৃশ্য ছায়া এরকম কোনো কিছু তিনি দেখতেন না। তো ওনার কাছে এরকম জোরাজোরি করতো অনেকটা, যে কিনারাম ডাকতো বা যে আজকে এরকম, মানে তার সাথে সে এড়াই যেত। সে মানে এমন একটা অবস্থা, মানে তার সাথে রসিকতা করতেছে, কারণ সে ছিল তেজস্বী পুরুষ এবং সাহসী। তার কাছে এই সমস্ত ভূত বা প্যারানর্মাল কিছু আছে এই বলে সে কখনো বিশ্বাস করতো না। তো এভাবেই ছিল। তো এরকম দীর্ঘদিন যায়, এভাবে বলে আসে, বলে এই আজ না এই পরে, এভাবে সে এড়িয়ে যাচ্ছিল, মানে একটা ছেলে খেলার মতন অবস্থায়। তো একদিন উনি ভাবলেন যে কিছু একটা যদি করে বসে বাই চান্স। তো একদিন উনি বাজারে যাওয়ার সময় বলে দিলেন, ওইরকম যখন বলে উঠছে, ঠিক আছে আচ্ছা আজকে। তো উনি বাজারে গেলেন। বাজার থেকে পান বিক্রি করার পরে উনি খাওয়া দাওয়া করলেন, কারণ আজকে তার মাথায় আছে যে আজকে এই ফাইট হবে, তার সাথে দস্তাদস্তি হবে, যেহেতু ভূতের সাথে এতদিন ধরে সে বলতেছে। যাই হোক, সে খাওয়া দাওয়া করে টরে ফ্রেশ ট্রেশ হয়ে তার খালি হাজিটা নিয়ে সে
আসতেছিল। তো রাসেল ভাই সেদিনকার আবহাওয়াটা ছিল খুবই খারাপ, বৃষ্টি পড়ছিল, বিকেলবেলা ছিল আকাশ মেঘাচ্ছন্ন এবং হালকা হালকা বাতাস ছিল, আর রাতে সন্ধ্যার পর থেকে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, সে যখন ওই নির্দিষ্ট স্থানে আসে, তারপর তো আমাদের সেই দস্ততে শুরু হয়ে যায় এবং দীর্ঘক্ষণ ধরেই এটা চলে। নয় কারণ গ্রামের বাজার শেষ করে আসতে আসতে তার 10টা কি 11টা বেজেছিল। হুম। তো যাই হোক, তখন থেকেই ওনাদের এই দস্ততে শুরু হয়ে যায়, আর এটা চলে অনেক তো রাত শেষ অবধি। কারণ এটা শেষ অবধি চলে এই কারণে বুঝতে পারলাম, কারণ তখন সাধারণত আপনারা জানেন যে গ্রামের বাড়িতে বা কিছু কিছু টাইম আছে যেগুলো আসলে ভৌতিক বা হন্টেড টাইম ধরা হয়। কারণ ওই সময় আজানের ঠিক আগ মুহূর্তে তো রহিম মিয়া নামে একজন লোক ছিলেন বটগাছের নিকটবর্তী। তো তিনি ভাবলেন তিনি হয়তো বা বাইরে যাবেন বা তাহাজ্জুদ নামাজ পড়বেন, যাই হোক তিনি উঠছিলেন। তো আজানের অপেক্ষা করছিলেন যে তিনি হয়তো বাইরে নামবেন। তো ওই হালকা হালকা বৃষ্টির মধ্যে থেকেও তিনি বাইরে একটু ধুমধুম বা এই দস্তে এরকম তিনি একটা আওয়াজ অনুভব করলেন। এরই মাঝে যখন ফজরের আজান পড়ে যায়, তখন তিনি 3 ব্যাটারির টর্চ লাইট নিয়ে তিনি ওই পুকুর মানে পাশে যে ছোট খালটা ছিল বটগাছ ওই এলাকায় ওইখানেই আসলেন, বা তিনি ওখান থেকে উজু করেন মূলত। ওখানে এসে তিনি তো দেখলেন যে লোকটাকে তো চিনেন কিনারাম, ঠিক আছে। তো যখন লাইট ধরলেন, তখন দেখতেছেন তিনি হাত পাও মানে অবশ হয়ে যাচ্ছে, বা তার মানে শরীরটা যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, এরকম তিনি একটা দৃশ্য দেখলেন। তো এরকম দৃশ্য দেখার পরে এবং দেখলেন যে পুরো এলাকাটা একদম কর্দমাযুক্ত হয়ে গেছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে যে অনেক কিছু আজকে হয়েছে। তো যাই হোক, উনি ভাবলেন যে লোকটা বেঁচে আছে কিনা, না এখন মারা গেল কিনা, তিনি কনফিউশন ছিলেন। যাই হোক, উনি তার ছেলেকে ডাকলেন এবং বাসায় নিয়ে আসার পরে দৌড় পরিষ্কার করে তাকে যখন উনি একদিন চেতনা তার ছিল না, ওইভাবেই পড়েছিল। তো পরে তার জ্ঞান ফেরার পর কবিরাজ ডাকা হয়, কারণ তার মানে স্বাভাবিক তিনি হয়তো সময় লাগে আর কি। তো 2-3 দিন পরে তিনি যখন পুরোপুরি স্বাভাবিক সুস্থ হন, তখন তিনি রহিম মিয়ার কাছে এই প্রিভিয়াস পুরো ঘটনাটাই বলেন যে এই আমাকে করে, এই করে। তো এইভাবেই এড়িয়ে যাচ্ছিলাম। তো ভাবলাম যে কখন কোনো ক্ষতি করে বসে কিনা, বা ওরা যদি অ্যাটাক করে বসে, এরকম যদি কিছু হয়। তো আজকে এই হয়েছিল এবং আমি আজকে 11টা 11:30 দেখে এখানে আসছি। আর তো এইটাই হলো। তো যাই হোক, আমি যে বেশি ফিরেছি, এটাই হয়তো আমার ভাগ্য ভালো, আপনি আসছেন টাইম মতন। তো তারপর সেই রহিমের কাছ থেকে রহিমের পরবর্তীতে আমার বাবাকে ঘটনাটি বলে, আমি বাবার কাছ থেকে ঘটনাটা শুনি। থ্যাংক ইউ তো সো মাচ রাসেল ভাই আপনার এই ঘটনার ছিল। জন্য। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আমরাও মোটামুটি আমাদের আজকের এই এপিসোডের শেষ প্রান্তে চলে এসেছি, এবং আশা করছি আপনারা এতক্ষণ ধরে এনজয় করেছেন। শীতের রাতে এমনিতেই সবকিছু ভালো লাগে, এবং সব ঘটনাগুলো আপনাদের কাছে যতটুকু মনে